এবারে আমরা আসছি মেটাফেজ। এর আগে আমরা তোমাদের করিয়েছি প্রোফেজ, মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য বিগেস্ট ফেজ। 1 বাই 1 তোমাদের এগোচ্ছি, সবগুলোকে সব শেষে একবারে কনসলিডেট করে যখন বলে দেব, দেখবে পুরো চ্যাপ্টারটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে। এখন 1 বাই 1 ডিটেল শুনতে থাকো, এরপরে দেখবে আমি একদম পরে কনসলিডেট করে পরপর বলে যাব। কারণ ওভারঅল এই চ্যাপ্টারগুলোকে জানলে তোমাদের দেখবে তোমাদের ওভারঅল নলেজ বায়োলজির প্রতি একটা বেড়ে যাবে। চলো মেটাফেজ। ইট টেক্স অ্যারাউন্ড 1% টাইম অফ অল সেল সাইকেল। ধরো যদি একটা সেল সাইকেল হিউম্যানের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যেরকম 24 আওয়ার্স, তোমাদের এর আগে বলেছি ইস্টের ক্ষেত্রে 90 মিনিটস অর 1.5 আওয়ার্স, আর ইকোলের ক্ষেত্রে এটা 18 to 20 মিনিটস। যদি তাহলে এভাবে তোমরা দেখতে পাও, তাহলে দেখবে 1% টাইম মেটাফেজে যায়, মানে প্রোফেজের থেকে কিন্তু বেশি, যেটা প্রোফেজে ছিল 3 to 5% এর মতো। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য কমপ্লিট ফরমেশন অফ দ্য নিউক্লিয়ার স্পিন্ডল অ্যাপারেটাস। এর আগে তোমাদের নিউক্লিয়ার স্পিন্ডল অ্যাপারেটাসটা দেখিয়েছিলাম যে কিভাবে রাউন্ড একটা স্পিন্ডল শেপ, তার মধ্যে কন্টিনিউয়াস ফাইবার, ডিসকন্টিনিউয়াস ফাইবার নিয়ে বলেছিলাম, যেগুলোকে ক্রোমোজোমাল ফাইবার বলা হয়। সমস্তটা নিয়ে একটা ফিল্ড তৈরি হয়েছে এবং ক্রোমোজোমগুলো প্রত্যেকটা স্পষ্ট হয়েছে। এবং মনে রাখবে মেটাফেজ এই যে স্টেজটাতে ক্রোমোজোম বিকাম মোস্ট প্রমিনেন্ট, মোস্ট, গোটা সেলে যখন নর্মাল থাকুক বা আদার সেলুলার ফেজে থাকুক, সেটা ইন্টারফেজে হোক বা যে কোনো জায়গায় হোক যেখানে কিন্তু ক্রোমোজোমকে দেখা যায় না, বাট নর্মাল মাইক্রোস্কোপ বা ইলেকট্রন মাইক্রোস্কোপ হোক, যেখানে ফুললি কনডেন্সড হয়ে গেছে ক্রোমোজোম, যে অবস্থায় ক্রোমোজোমগুলোকে হাইলি ভিজিবল হয়ে যায়। ইন মেটাফেজ স্টেজ দ্য ক্রোমোজোম অ্যারেঞ্জ দেমসেলফ ইন দ্য ইকুয়েটোরিয়াল এরিয়া বা ইকুয়েটোরিয়াল প্লেট। ইকুয়েটোরিয়াল জায়গাটা দেখিয়েছিলাম আমরা, জানো আর্থকে একটা রাউন্ড করে তার ইকুয়েটার যেমন মাঝখান বরাবর গেছে, সেখানে সব কয়টা ক্রোমোজোম সেখানে অ্যারেঞ্জড হয়ে যায় নিউক্লিয়ার স্পিন্ডল অ্যাপারেটাসের একদম সেন্টার পার্টে। দুপাশে দুটো পোল থাকে, যেটাকে আমরা মাইটোটিক পোল বলে থাকি। ইকুয়েটার ইজ দ্য ব্রডেস্ট পার্ট অফ নিউক্লিয়ার স্পিন্ডল অ্যাপারেটাস। ইকুয়েটার কাকে বলবো? দ্য ব্রডেস্ট পার্ট। দ্য ন্যারোয়েস্ট পার্ট বা ন্যারোয়ার পার্টগুলোকে বলা হবে পোল পার্ট, অ্যান্ড দ্য ব্রডেস্ট পার্ট হচ্ছে দ্য মিডল পার্ট, দ্যাট ইজ দ্য ইকুয়েটোরিয়াল পার্ট, যেটা কিছুক্ষণ আগে তোমাদের ছবিতে দেখিয়ে দেওয়া হয়েছে। দ্য স্পিন্ডল ফাইবার্স গেট অ্যাটাচ টু দ্য সেন্ট্রোমিয়ার অফ দ্য ক্রোমোজোম। কিছু কিছু স্পিন্ডল ফাইবার যেগুলো বলেছিলাম, যেগুলো নন কন্টিনিউয়াস, যেগুলো ক্রোমোজোমাল ফাইবার, একটা ফাইবারগুলো দিয়ে তো পুরো স্পিন্ডল স্ট্রাকচারটা করতে হবে, সেগুলো পুরো কন্টিনিউয়াস, ওয়ান পোল টু অ্যানাদার পোলে কন্টিনিউ করে। আরেকটা রয়ে যায় যেটা ক্রোমোজোমাল ফাইবার, যেগুলো শুধু ক্রোমোজোমের ওই যে মাঝখান, তোমাদের এর আগে কাইনেটোকোর ওই যে বাটন শেপ দেখিয়েছিলাম, সেই বাটনের মাঝখানে ওরা দুই জায়গায় লেগে যায় এবং ঠিক মাঝখানে অ্যারেঞ্জ হয়ে যায় ইকুয়েটোরিয়াল প্লেটে। দ্য স্পিন্ডল ফাইবার্স from one pole to the nuclear spindle apparatus join at the one side of the centromere of the chromosome at the kinetochore plate. এর আগেই তোমাদের kinetochore প্লেটটা দেখিয়ে দিয়েছি, লেখাটা একটু পড়ে দিলাম। The centromere is attached with the spindle fibers of the both pole. প্রত্যেকটা পোলের মধ্যে তারা একটা কোণার মধ্যে, এই জায়গাটা ধরো যে আমার আঙ্গুল যেরকম আছে, এই জায়গাটা পুরো অ্যাটাচ, এইভাবে করে অ্যাটাচ হয়ে পড়ে থাকে, ঠিক আছে? এই পার্টটা কোথায়? সেন্ট্রাল পার্ট, যেখানে যে আমার আঙ্গুলটা লাগছে। আর এই দুটো পার্টকে আমরা পোল পার্ট বলবো, ঠিক এই মাঝখানটায় ওরা লেগে যায়। এইভাবে এদের একটা অ্যারেঞ্জমেন্ট হয় ক্রোমোজোমদের। দেখে নিচ্ছ কাইনেটোকোর, এই যে কাইনেটোকোর পার্টটা দেখছো, আর এই দুটো আমাদের ক্রোমোজোমের ক্রোমাটিড লেগে আছে, আর এই যে মিডল পার্টটার মধ্যে তোমাদের সেন্ট্রোমিয়ার আছে ক্রোমোজোমের। তোমাদের ক্রোমোজোম স্ট্রাকচারের পরে আলাদা করে বলা হবে, ক্লাস 12-এ উঠে, তখন বুঝতে পারবে। একই রকম সে স্ট্রাকচারগুলো ধীরে ধীরে তোমাদের কাছে যত বারবার শুনবে, সেগুলো ইজি বলে ফিল হতে থাকবে। আর এই ছোট ছোট পার্টগুলোকে আমরা ক্রোমাটিডও বলে থাকি। আর হোলটা কিন্তু ক্রোমোজোম, দুটো ক্রোমোজোম এখানে লেগে আছে, যে ডাবল হয়ে গিয়েছিল, মনে আছে? এস ফেজ বা সিনথেসিস ফেজে ডাবল, এটাই সেই ডাবল ক্রোমোজোম। যারা আমাদের প্রোফেজের যে মাঝখানের পার্টটা, যেটা মিডল প্রোফেজের, তারা দুটো এভাবে আলগা হয়ে গিয়েছিল, ডায়াড থেকে ওরা মোনাড থেকে ডায়াড হয়ে গেছিল, দুটো 1 and 2 ডায়াড। এবং এই যে মাঝখানে কাইনেটোকোর দেখছো, এই কাইনেটোকোরের এই যে দুই পাশে এই যে স্পিন্ডল ফাইবারগুলো, যে প্রত্যেকটা ফাইবার বেরিয়ে আছে, তারা এই দুটো স্পিন্ডল ফাইবারে লেগে যায় এবং দুদিকে
খিচে লেগে থাকে, টেনে লেগে থাকে, ঠিক আছে? এটা একদম মেটাফেজ প্লেটের সেন্টারে হয়ে থাকে। এই যে মেটাফেজ প্লেট দেখছো, একদম ইকুয়েটোরিয়াল প্লেট, প্লেন বা প্লেট যেটাই বলা যাক না কেন, একদম সেন্টার পার্টে এগুলোকে বলা হয় মাইটোটিক পোল। এখানে এটা অ্যানিমেল সেল দেখানো হচ্ছে, বিকজ অ্যানিমেল সেলে অ্যাস্ট্রাল রে থাকে, আর হোল পার্ট ইজ কল্ড স্পিন্ডল অ্যান্ড মেটাফেজ প্লেট এটাকে আমরা বলে থাকবো। এই পার্টটাকে, এই ছবিটাকে দেখে নাও, তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধে হবে। আরো একটা ছবি তোমাদের সামনে আসছে আর একটু বেটার ভাবে দেখো, এটাও কিন্তু একটু রাউন্ড হয়ে গেছে, একদম সেন্টারে দেখা যাচ্ছে না, বাট একটু সেন্টারে আস্তে আস্তে পুরো যখন সেলে ডিভিশনটা মানে এদের যখন স্প্লিটিং শুরু হবে তখন একদম সেন্টার পার্টে চলে আসবে, ভেরি ফিউ টাইমের জন্য হয়। পোলগুলো দেখা যাচ্ছে, দেখো হোয়াইট কালারের গুলো কন্টিনিউয়াস ভাবে আছে, কতগুলো ডিসকন্টিনিউয়াস। কেন এখানে ডিসকন্টিনিউ দেখতে পাচ্ছ? কারণ এই যে ক্রোমোজোমে ক্রোমাটিড গুলোর জন্য এটাকে কন্টিনিউ দেখানো যায়নি, কন্টিনিউয়াস ফাইবার বলা যাচ্ছে। এইভাবে একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে যায় মেটাফেজে। মনে রাখবে মেটাফেজে সবচেয়ে স্পষ্ট রূপে দেখা যায় ক্রোমোজোমগুলোকে, এটা ইম্পর্টেন্ট টু রিমেম্বার। অ্যাট মেটাফেজ স্টেজ দ্য ক্রোমোজোম শোজ ম্যাক্সিমাম কন্ডেনসেশন, সবচেয়ে বেশি ম্যাক্সিমাম কন্ডেনসেশন, কন্ডেন্স করে যাচ্ছে, ম্যাক্সিমাম কন্ডেনসেশনে আসছে। সো দেয়ার ইজ নো জেনেটিক অ্যাক্টিভিটি এক্সপ্রেসড ইন দিস ফেজ। নো জেনেটিক অ্যাক্টিভিটি মানে জেনেটিক এক্সপ্রেশন, রেপ্লিকেশন বা কোনো কিচ্ছু হয় না, প্রায় একটা স্ট্যাটিক ভাবে থাকে। জিন এ সময় কোনো কাজ করে না, শুধু জিন একটা নির্দেশ দিয়ে ছেড়ে দেয়, তারপরে ওই নেগেটিভ পজিটিভ চার্জ দিয়ে তারা আগে এই সেপারেশনের কাজটা করতে থাকে। জেনেটিক কাজগুলো কিন্তু পুরো স্টপ হয়ে থাকে, এটাও একটা ইম্পর্টেন্ট মেসেজ তোমাদের কাছে যাবে। দিস মেটাফেজ গিভস দ্য বেস্ট কাউন্ট অফ ক্রোমোজোম, কাউন্ট অফ ক্রোমোজোম, বেস্ট, গিভ দ্য বেস্ট কাউন্ট অফ ক্রোমোজোম, তাই না? আমি আগেই বলেছি এই জায়গাটাতে ক্রোমোজোম এতটাই পুরো প্রমিনেন্ট হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়, যেখানে ক্রোমোজোম নাম্বারটা কাউন্ট করা যাবে। যদি হিউম্যান সেলের সোমাটিক সেল বা টুয়েন সেল হয় তাহলে আমাদের খুব ভালোভাবে আমরা গুণে দেখতে পারবো যে এখানে 46টা ক্রোমোজোম আছে। যেরকম যেরকম অর্গানিজম, প্রত্যেকের ক্ষেত্রেই মেটাফেজ যে স্টেজটা আসে সেই স্টেজে ক্রোমোজোম কাউন্ট করা যায়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু এক্সামে প্রায় আসে, কোন স্টেজে ক্রোমোজোম কাউন্ট করা যায়? আনসার উইল বি মেটাফেজ। এই যে দেখো মেটাফেজ প্লেট গঠিত হয়েছে, যারা ড্র করতে একটু অসুবিধা হয় তাহলে তোমরা এইভাবে করে, স্টারটার অত বেশি দেওয়ার দরকার নেই, তবে মোটামুটি ভাবে এরকম রাফ একটা স্ট্রাকচার করে দিলে হবে। এই যে ডট স্ট্রাকচার গুলো প্রত্যেকটা স্পিন্ডল ফাইবার, কন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস অর ক্রোমোজোমাল ফাইবার সবকটা দেখা যাচ্ছে। ক্রোমোজোমকে এইভাবে দুটো ক্রোমাটিড নিয়ে খুব ইজিলি তোমরা রিপ্রেজেন্ট করে দিতে পারো। এটাকে স্ক্রিনশট থেকে দিতে পারো বা ড্র করতে পারো, ভেরি ইজি টু ড্র। By this stage, condensation of chromosome is completed and they can be observed clearly under microscope. This then is the stage at which morphology of chromosome is most easily studied. ক্রোমোজোমের একটা মরফোলজি হয়, আমরা ক্রোমোজোমকে স্ট্রাকচার যখন দেখব বা ক্রোমোজোমকে ড্র করব তখন কিন্তু এই মেটাফেজ অবস্থায় যে ক্রোমোজোমগুলোকে দেখা যায় সেই অবস্থাতেই ক্রোমোজোম আমরা জেনারেলি রিপ্রেজেন্ট করি বা ক্রোমোজোমকে ড্র করি। যখন ক্রোমোজোম পার্ট আসবে তখন এটা দেখতে পাবে। চলো নেক্সট ইনফরমেশন আমরা যাব। অ্যাট দিস স্টেজ মেটাফেজ ক্রোমোজোম ইজ মেড আপ অফ টু সিস্টার ক্রোমাটিড। এই যে এখানে একটা ছোট্ট ক্রোমোজোমকে এঁকে দেওয়ার চেষ্টা হয়েছে। দেখো এখানে যদি সেম সেন্ট্রোমিয়ার থাকে, সেন্ট্রোমিয়ার যদি একটাই থাকে, যেমন আমাদের বাবা বা মা বা মা একই মায়ের দুটো মেয়ে থাকলে তাদেরকে একে অপরকে সিস্টার বলে। আবার এটা আমরা মিওসিসের সময় তোমাদের বলে দেব যে দুটো ডিফারেন্ট, যদি মায়ের দুটো ডিফারেন্ট ক্রোমোজোমের যে ক্রোমাটিড গুলো থাকবে তাদের নন সিস্টার ক্রোমাটিড বলা হবে। যে এখানে তোমাদের সিস্টার ক্রোমাটিড দেখতে বলা হয়েছে। যেমন ধরো এই যে এই ক্রোমাটিড এবং এই ক্রোমাটিড, এই যে দুটো ক্রোমাটিড একই সেন্ট্রোমিয়ারের সঙ্গে জুড়ে লেগে আছে। সেন্ট্রোমিয়ার পার্টটাকে আরেকবার দেখা, এই যে রেড কালার দিয়ে দেখাচ্ছি, এই যে সেন্ট্রোমিয়ার পার্টের সঙ্গে এই দুজন লেগে আছে। দিস টু ক্রোমাটিডস আর কল্ড সিস্টার ক্রোমাটিডস। এরা কিন্তু ক্রোমোজোমও বটে, কারণ সেন্ট্রোমিয়ারে লেগে আছে, এখনো তাদের নাম হয়ে আছে ক্রোমাটিড। যখন এরা সেপারেট হয়ে যাবে দেন দে উইল বি কনসিডার্ড অ্যাজ সেপারেট ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম ক্রোমাটিড কোনো স্পেশাল কোনো নলেজ নয়। ক্রোমোজোম অ্যাকচুয়ালি ক্রোমোজোমিক ক্রোমাটিড যখন তারা একটা সেন্ট্রোমিয়ারে অ্যাটাচড হয়ে থাকে তখন তাদেরকে ক্রোমাটিড বলে বলা হয়।
এনিথিং দেখো যে ক্রোমোজোমকে কেন ক্রোমোজোম বলা হয়, ক্রোমা মিন্স কালার, বিকজ দে আর দ্য কালার্ড বডি, দে ক্যান অ্যাবজর্ব কালার অ্যাট দ্য টাইম অফ, আমরা যখন ভিজিবল করি বা যে কোনো মিওসিস মাইটোসিস বা যেসব এই ধরনের সেল ডিভিশন করি তখন বিভিন্ন ধরনের স্টেইন প্রয়োগ করা হয়, স্টেইন অ্যাপ্লাই করা হয়, তারপরে ক্রোমোজোমগুলোকে দেখা যায় বলে এদেরকে ক্রোমা বা কালার্ড বডি বলে নাম করা হয়েছে। এটা একটু বলে দিলাম। which are held together by centromere, এটা আগেই বলেছি। small disc shaped structure at the surface of the centromere called kinetochore, এর আগে ইনফরমেশন দিয়েছি, এখন আরেকবার দিচ্ছি যাতে করে ভালো করে তোমাদের মনে থাকে। this structure serves as the site of attachment of spindle, স্পিন্ডল এটাতে অ্যাটাচ করে, এর আগের ছবিতে দেখিয়ে দিয়েছি। formed by the spindle fiber, যেটা স্পিন্ডল ফাইবারের সঙ্গে অ্যাটাচ করে, to the chromosome that are moved into position at the center of the cell, সেলের সেন্টারে থাকে, ওই ইকুয়েটোরিয়াল পার্টটা বলেছিলাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেন্টার, সেলের সেন্টারেও থাকে, বিকজ নিউক্লিয়ার মেমব্রেনটা ডিসঅ্যাপিয়ার করে গেছে, কারণ সেটাকে কে টেনে নিয়ে গেছে, সেটাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটাকে টেনে বাইরে চলে গেছে, আবার রিঅ্যাপিয়ারের সময় সেটা আরেকবার বলে দেবো তোমাদের। দ্য কি ফিচার অফ মেটাফেজ, আর কি ফিচারগুলো খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, স্পিন্ডল ফাইবারস অ্যাটাচ টু দ্য কাইনেটোকোর অফ দ্য ক্রোমোজোম, স্পিন্ডল ফাইবার অ্যাটাচ করে থাকবে, অ্যাটাচমেন্টটা মনে রাখবে। দেন ক্রোমোজোম আর মুভড টু স্পিন্ডল ইকুয়েটার, ইকুয়েটারে তারা স্পিন্ডলটা অ্যারেঞ্জড হবে, অনেক আগে বলেছিলাম। কি ফিচার মনে করিয়ে দিচ্ছি, দে গেট অ্যালাইন্ড, তারা সজ্জা বা সেজে যায়, ওই যে ফুটবল খেলার সময় সবাই একসঙ্গে কনসেন্ট্রেট হয় সেরকম তারা অ্যালাইন্ড হয়ে যায় অ্যালং মেটাফেজ প্লেট, মেটাফেজ প্লেট বলা হয় একদম মাঝখান বরাবর, যেটা দেখিয়ে দিয়েছি। থ্রু স্পিন্ডল ফাইবারস, স্পিন্ডল ফাইবার অ্যাটাচ না করলে এটা হতো না, এমনি ভেসে বেড়ায় না, টু বোথ দ্য পোলস, প্রত্যেকটা পোলের সঙ্গে লেগে থাকবে, কারণ এরপরে এদের উপরে নেক্সট অ্যাক্টিভিটি হবে, সেটা অ্যানাফেজ জায়গা, সেটা তোমাদের দেখিয়ে দেবো। নাও কামিং টু দ্য আরেকটা ইম্পর্টেন্ট ফেজ, তার নাম অ্যানাফেজ। ইট ইজ দ্য শর্টেস্ট ফেজ, শর্টেস্ট, টাইমটা সবচেয়ে কম লাগে, মনে রাখবে। ইট ইজ দ্য শর্টেস্ট ফেজ অফ সেল সাইকেল, এটা আগেই বলে দিয়েছি। ইট টেক্স লেস দ্যান 5% অফ অল সেল সাইকেল, দেখো প্রত্যেকটা 3%, তারপরে 1%, তারপরে 0.5%, ভেরি লেস টাইম। দিস ফেজ ইজ ক্যারেক্টারাইজড বাই স্প্লিটিং অফ সেন্ট্রোমিয়ার, এই যে পার্টটা তোমাদের কাছে বলা হলো, ইউ হ্যাভ টু রিমেম্বার দিস থিং, মনে রাখো এই যে ফেজগুলো হচ্ছে, ফেজগুলো প্রত্যেকটাই কিন্তু আলটিমেটলি দুটো ক্রোমাটিড যে আটকে আছে সেন্ট্রোমিয়ার তাদেরকে স্প্লিট করার জন্য। তাহলে অ্যানাফেজ ফেজ এমন একটা ফেজ যেখানে তারা স্প্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। স্প্লিট কি করে হবে সেই মেকানিজমটাও তোমাদের সামনে একটু বলে দিচ্ছি, কারণ আগেই বলেছি সেন্টার পার্টে কি থাকে, তারা পজিটিভলি চার্জ থাকে, আর পোল পার্টে নেগেটিভলি চার্জ থাকে। এবার পজিটিভলি চার্জ যেখানে একসঙ্গে অনেকগুলো পজিটিভ চার্জ হয়ে গেছে, এবার পজিটিভ চার্জ একসঙ্গে হয়ে যাওয়ার জন্য তাদের মধ্যে একটা রিপালশন হয়, তখন সেই রিপালশনের জন্য মাঝখানে কাইনেটোকোরটা ভেঙে যায়, কেটে যায় কাইনেটোকোর, যার মধ্যে ওই যে সেন্ট্রোমিয়ারটা অ্যাটাচ ছিল, কাইনেটোকোরটা যখন ফেটে গেল, ভেঙে গেল, তখন মাঝখানে সেন্ট্রোমিয়ারটাও ফেটে গেল, তখন তাদের মধ্যে সেম দুটো পোলারিটি চলে এলো, মাঝখানে দুটোই পজিটিভ, দেখে যাওয়া যেটা এক সাইডের পোল, সেখানেও পোল এরিয়াতে আমরা ইকুয়েটর এরিয়াতে দুটো কাছাকাছি চলে এসছে, দেখো দুটো, একটা পজিটিভ একটা পজিটিভ, দুটো পজিটিভ, তাদের মধ্যে একটা রিপালশন, স্লাইটলি রিপালস দুজন, বিকজ সেম পজিটিভ পুরো চার্জ এসে গেছে, কিন্তু অপোজিট সাইডে আছে নেগেটিভ চার্জ। এবার পজিটিভ টু নেগেটিভ, এবার পজিটিভ নেগেটিভের দিকে, পজিটিভ নেগেটিভের দিকে যাবে, এই বলে একটা পুরো স্পিন্ডেলটা টান মারতে শুরু করে, খিঁচতে শুরু করে। এই যখন টান মারে তখন দুজন দুদিকে চলতে শুরু করে, এবং এই চলাটাও খুব ইম্পর্টেন্ট একটা, মনে রাখবে একদিকে পুল আরেকদিকে পুশ, দুটো মেকানিজম চলে। যখন কাছে ছিল দুটো এখানে সেন্ট্রোমিয়ার সঙ্গে লেগে, এবার ওদের মধ্যে রিপালশন এসছে, দুজন আলাদা হয়ে গেছে। এবার যেই আলাদা হয়ে গেছে, এবার এদের মাঝখানে একটা ইন্টারজোনাল বাংলা বলে ইন্টারজোনাল তন্তু, ইন্টারজোনাল ফাইবার কি করবে, এদিকে ধাক্কা দেবে, এদিকে ধাক্কা দেবে, দুই ধাক্কায় দুদিকে চলতে শুরু করবে। অ্যাট দ্য সেম টাইম এপাশ থেকে একটা পুল টান, এদিকে টান মারতে থাকবে, এপাশ থেকে একটা টান মারতে থাকবে। দেখো এই টান খাবে, যখন যত টান খাবে তত তারা পোলের দিকে কনসেন্ট্রেট হতে থাকবে, যেখানে গিয়ে নেগেটিভলি চার্জ রয়ে গেছে, কারণ পজিটিভ নেগেটিভ এদিকে অ্যাট্রাকশন হতে শুরু করে। ইম্পর্টেন্ট, ইন অ্যানাফেজ স্টেজ দ্য স্পিন্ডল ফাইবারস
which are attached to the centromere undergoes in contraction. এদের মধ্যে একটা কন্ট্রাকশন হবে, ঠিক আছে, ছোট বড় এটা কন্ট্রাকশন, কন্ট্রাকশনের জন্য চাপ দিয়ে কাইনেটোকোরটা ভেঙে যাবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে, দিস রেজাল্ট দ্য স্প্লিটিং অফ সেন্ট্রোমিয়ার, কন্ট্রাকশন হতে থাকবে, এরকম চাপতে 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 ঠাক করে স্প্লিট করে যাবে, কন্ট্রাকশন অফ সেন্ট্রিওল অ্যান্ড ক্রোমাটিডস নাও সেপারেট ফ্রম ইচ আদার, দে আর সেপারেটেড ফ্রম ইচ আদার অ্যান্ড দে মুভ টুয়ার্ডস অপোজিট পোল। কেন? যেই সেপারেট হবে ওদের মধ্যে রিপালশন হবে এবং তারপরে ওই পুশ পুল মেকানিজমে আলটিমেটলি ওই পোলের দিকে যে নিউলি ফর্ম ক্রোমোজোম, আগে ছিল ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড, দিস টু সিস্টার ক্রোমাটিড আফটার স্প্লিটিং অফ দ্য সেন্ট্রোমিয়ার and forming the chromosome, chromatid now forms chromosome. যখন ক্রোমোজোম ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম এই যে ডাবলটা হয়ে গিয়েছিল মনে আছে, এস পেজে ডিএনএ ডাবল হয়ে গিয়েছিল, সেখানে সেন্ট্রোমিয়ারে অ্যাটাচ ছিল, এখন সেন্ট্রোমিয়ারটা সেপারেট হয়ে গেছে কোন ফেজে? অ্যানাফেজে। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি লেস টাইম। এবং এই ফেজে যখন চলে যাবে, এই যে দেখো তারা দুই দিকে চলতে শুরু করেছে। ভেরি ইন্টারেস্টিং ছবি, দুদিকে এদিক থেকে এইদিকে এবং এই দিক থেকে এই দিকে, এদিক থেকে এই দিকে, এই দিক থেকে এই দিকে, এরা এই দিকে চলতে শুরু করেছে। এইভাবে অপোজিট পোলের দিকে এরা মুভ করতে শুরু করে দিয়েছে, দেখো অপোজিট পোলের দিকে যাচ্ছে। এবার খুব ইন্টারেস্টিংলি এই ছবিটাতে সেটা দেখানো হয়নি, বাট তবুও তোমাদের বলে দেবো, এই যে নিউলি ফর্ম ক্রোমোজোম গুলো হচ্ছে, দিজ আর দ্য নিউলি ফর্ম ক্রোমোজোম, দে আর কনসেন্ট্রেটিং অ্যাট দ্য পোল পার্ট অফ দ্য সেল। সেলের পোল পার্টে এরা চলে যাচ্ছে, পোল পার্ট অফ দ্য সেল, পোল পার্ট অফ দ্য স্পিন্ডল অ্যাপারেটাস, যেটাই বলো না কেন সেটাও হয়ে যাবে একই কথা। সেখানে গিয়ে তারা কনসেন্ট্রেটেড হয়ে থাকবে। যখন কনসেন্ট্রেটেড হবে তখন কি একটা মজাদার জিনিস করবে জানো? তখন এই ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ারটা সবসময় সেন্টার পার্টে থাকে না। ক্রোমোজোম যখন বা ক্রোমাটিড অবস্থা ছিল তখন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের যে পজিশন অনুযায়ী, এটাও এরপরে আছে তোমাদের, এটা সিলেবাসে থাকুক বা না থাকুক এটা জেনে নেবে, সেন্ট্রোমিয়ারের পজিশনের উপরে বেস করে, এর আগেও তোমাদের বলেছিলাম, সেখানে অনেকগুলো পার্টে ক্রোমোজোমকে আমরা ভাগ করে থাকি। কোনোটাকে বলা হয় মেটাসেন্ট্রিক, মানে ইকুয়াল, একদম ভি শেপ, মাঝখানে সেন্ট্রোমিয়ার, যখন টান পড়বে তখন ভি শেপে এরা চলে আসতে শুরু করবে পোলের দিকে। আবার কোন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা যদি সেন্টার থেকে একটু অ্যাওয়েতে থাকে, তাহলে যখন টান নেবে তখন সেটা ইংলিশ লেটার অনেকটা এল টাইপ নেবে। তো এল শেপ ক্রোমোজোম, যেটাকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক, সরি হ্যাঁ মেটাসেন্ট্রিক আগে গেল পুরো ভি শেপ, তবে সাব মেটাসেন্ট্রিকে একটু অ্যাওয়েতে থাকলে, বুঝতে পেরেছো, এল এর যে মাঝখানের পয়েন্টটা দেখেছো তো, ওই পয়েন্টটা টান পড়ছে, এল শেপ। তারপরে যদি আরেকটু দূরে থাকে, আরেকটু অ্যাওয়ে থাকে, তখন সেটা দেখতে ইংলিশ লেটার জে শেপে হবে, সেটা সেই ক্রোমোজোমটাকে আমরা বলি অ্যাক্রোসেন্ট্রিক। এগুলো কিন্তু খুব নামগুলো বলছি, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম ইজ লুক লাইক জে শেপ ইংলিশ লেটারে। আর সবশেষে যদি সেন্ট্রোমিয়ারটা কোনো কারণে একেবারে ক্রোমোজোমের একদম টিপে থাকে, একদম মাথায় থাকে সেন্ট্রোমিয়ারটা, তখন ও যখন টান পাবে তখন তো আরেকটা লাইন পাবেই না, তখন সেটা ইংলিশ লেটারের আই, মাত্র একদিক আই এর মতো হয়ে থাকবে। এইভাবেও ক্রোমোজোমগুলো কিন্তু অ্যানাফেজ স্টেজে এসে তারা ক্রোমোজোমগুলো পোলের দিকে যেতে থাকে। তাহলে আমরা কটা ইংলিশ লেটারের শেপ পাবো? ভি, এল, জে এন্ড আই। এগুলোর নাম কি? মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক অ্যান্ড লাস্টলি টেলোসেন্ট্রিক। এইভাবে কিন্তু এই যে ক্রোমোজোমের যে স্ট্রাকচারগুলো, এটা মেটাফেজ স্টেজেই সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। খুব ইন্টারেস্টিং কথা তোমাদের বলে রাখলাম। এই দেখো, এই যে দুপাশে পোলের দিকে যেতে শুরু করেছে, খুব ইম্পর্টেন্ট। অ্যানাফেজে ডটার ক্রোমোজোমস, আগে ছিল ক্রোমাটিড, নাও দে বিকাম ডটার মানে নিউলি ফর্মড ডটার ক্রোমোজোম। তাহলে মেটাফেজ স্টেজ আগে ছিল, তারপরে অ্যানাফেজে চলে এসছে, মেটাফেজ টু অ্যানাফেজে এইভাবে তারা একটা ট্রানজিশন করে। যদি রিয়েল ছবি দেখতে চাও, এটা হচ্ছে রিয়েল ছবি। দেখো রিয়েল ছবিতেও দেখতে পাচ্ছ এই যে এগুলো, দিজ আর দা নিউলি ফর্মড ক্রোমোজোম। এই পার্টটা রয়ে গেছে সেন্ট্রোমিয়ার, প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার অ্যাটাচ হয়ে গেছে। আর যেটা দেখতে পাওয়া যাচ্ছে না, এই যে ছোট খুব স্মল মাইনুট ইলেকট্রন মাইক্রোস্কোপের, সেগুলো স্পিন্ডল ফাইবার। এরা কিন্তু দিস পার্ট ইজ পোল এরিয়া, এই পোল এরিয়াতে এরা কনসেন্ট্রেট করছে। এটা একটা সেল, পুরো দেখতে পাচ্ছ এদিকে সেল ওয়াল আছে। এগুলো অনিয়নের ক্ষেত্রে দেখা গেছে,
আর মাঝখানটা কি ছিল, এই ইকুয়েটোরিয়াল প্লেন এখন খালি হয়ে গেছে। ইকুয়েটোরিয়াল প্লেনটা আমাদের আর দেখা যাচ্ছে না। এই যে এই পার্টটা কি ছিল, একদম মিডল পার্টে ছিল আমাদের ইকুয়েটোরিয়াল প্লেন। এখানে এই দিক থেকে এরা অপোজিট পার্টে যেতে শুরু করেছে। রিয়েল পিকচার দেখতে পাচ্ছ। একটা ইম্পর্টেন্ট যে ইনফরমেশন যেগুলো আছে সেগুলো তোমাদের সামনে শেয়ার করে দিই। ইন অ্যানাফেজ 3 টাইপস অফ নিউক্লিয়ার স্পিন্ডল ফাইবার্স আর অবজার্ভড। কন্টিনিউয়াস ফাইবার আগে বলে দিয়েছি, কন্টিনিউয়াস টু ফর্ম দ্য স্পিন্ডল অ্যাপারেটাস। আরেকটা হচ্ছে ক্রোমোজোমাল ফাইবার, যেটা ক্রোমোজোমের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকে, দে আর অ্যাটাচড টু দ্য ডিফারেন্ট পোল। অ্যান্ড ইন্টারজোনাল ফাইবার, এটা কিছুক্ষণ আগে তোমাদের বলেছি, মনে রাখবে, যেগুলো ধাক্কা দেওয়ার কাজ করে। ইন বিটুইন, এইদিকে একটা পোল আছে, এদিকে পোল আছে, তাদের ইন বিটুইনে এই যে মাঝখানটায় ইন্টারজোনাল, এখানে ক্রোমোজোম, দুটো ক্রোমোজোমের মাঝখানে এদিকে একটা ঠেলা দিচ্ছে, এদিকে একটা ঠেলা দিচ্ছে, ইন্টারজোনাল ফাইবার্স তারা ধাক্কা দেয়, এদিক থেকে একে অপরের অপোজিটে ধাক্কা দেয়। দিজ আর সিন অনলি অ্যানাফেজ স্টেজ। অ্যানাফেজে এই ধরনের ফাইবারগুলো, বিশেষ করে কোনটা, ইন্টারজোনাল ফাইবার, শুধু অ্যানাফেজেই দেখা যায়। কিন্তু অন্যান্য সময় আদার যে ফাইবারগুলো, কন্টিনিউয়াস অ্যান্ড ক্রোমোজোমাল ফাইবার্স, দে আর ভিজিবল ইন মেটাফেজ থেকে শুরু করে অ্যানাফেজ সব জায়গায় দেখতে পাওয়া যায়। কিন্তু অ্যানাফেজ পেজে শুধু ইন্টারজোনাল ফাইবার দেখা যায়। এটা লজিক্যালি তো বুঝতেই পেরেছো। ভেরি ইম্পর্টেন্ট লাইন বলছি, ইন অ্যানাফেজ দ্য ক্রোমোজোমাল মুভমেন্টস টুয়ার্ডস পোল অবজার্ভড, দ্য শেপ of chromosome is studied in anaphase, shape and number both together in metaphase. দেখো নাম্বার বোথ টুগেদার ইন শেপ গুলো চেঞ্জ হয়ে থাকে, এগুলো তোমাদের এর আগেই বলে দিয়েছি। দেখো এই সেই একটা ইজি ড্রয়িং, তোমাদের যদি যাদের ড্রয়িং করতে অসুবিধা হয়, দুটো পোল মাঝখানে দুপাশে রাখবে, মাঝখানে ইকুয়েটোরিয়াল প্লেট রাখবে ডট দিয়ে, এই যে কন্টিনিউয়াস ক্রোমোজোমাল ফাইবার, আর সবশেষে আমি দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালার দিয়ে কোনগুলো, এই যে মাঝখানে এই যে হোয়াইট ডট দিয়ে দেখানো আছে, দিজ আর অ্যাকচুয়ালি ইন্টারজোনাল ফাইবার। ইন্টারজোনাল ফাইবার, ইন্টারজোনাল ফাইবার, ইন্টারজোনাল ফাইবার কি করে, অপোজিটে ধাক্কা দেবার কাজ করে। এটা মেটাফেজের একটা ইজি ড্রয়িং। দাস অ্যানাফেজ স্টেজ ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ফলোইং কি ইভেন্টস। কয়েকটা মেন ইভেন্ট চলে। সেন্ট্রোমিয়ার স্প্লিটস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেন্ট্রোমিয়ার স্প্লিট হয়, এই তাদের মেন উদ্দেশ্য হয়ে গেল। অ্যান্ড ক্রোমাটিড সেপারেট টু ফর্ম নিউলি ফর্ম ক্রোমোজোম, অ্যান্ড দিস ক্রোমাটিড মুভ টুয়ার্ডস অপোজিট পোল। এই দুটো মেন ইভেন্ট দেখতে পাওয়া যায় অ্যানাফেজে। চলো আমরা লাস্ট ফেজ চলে এসেছি, টেলোফেজ। আমরা কিন্তু এখনো আছি ক্যারিওকাইনেসিসে, অর্থাৎ নিউক্লিয়ার ডিভিশনে। এখনো সাইটোপ্লাজমের কিচ্ছু হয়নি, সাইটোপ্লাজমের একটাই সেল আছে, তাই সাইটোকাইনেসিস হবে পরে। আগে ক্যারিও নিউক্লিয়াসটা এখন কি অবস্থা হচ্ছে সেটা আমরা আগে বলে নিই। ইট টেক্স 1 to 1.5%। টাইমটা মোটামুটি আন্দাজ করে একটু জেনে রাখতে হবে, তাহলে তোমাদের কাছে একটা কম্প্যারিজন আসবে। পরপর তোমরা জেনে গেছো, এগুলো বারবারই বলে যাচ্ছি। ইট বিগিনস হোয়েন দ্য ক্রোমোজোম হ্যাভ রিচ দ্য পোল। ক্রোমোজোমগুলো যখন পোলে রিচ করে যায় তখন এই টেলোফেজটা দেখা যায়, রিচ করে। টেলোফেজে অ্যাকচুয়ালি দুটো পোলের দিকে দেখিয়ে দেবো একটু পরে ছবি করে, দুটো জায়গায় আসবে। এবং এখানে যেটা প্রোফেজের শুরুতে যে ঘটনাগুলো হয়েছিল তার অপোজিট সমস্ত ঘটনাগুলো হতে থাকে। ওখানে ডিসঅ্যাপিয়ারেন্স অনেক কিছু হয়েছিল, ওখানে ডিহাইড্রেশন হয়েছিল, এখানে এখন সমস্ত উল্টো কাজ হতে শুরু করবে। মেটাবলিক অ্যাক্টিভিটি তো চলতেই থাকবে, সেই সঙ্গে ওয়াটার অ্যাকুমুলেট হবে। ওয়াটার রিপাল করবে না বা বেরিয়ে যাবে না, রিপালস, ওরা ওয়াটার অ্যাকুমুলেট করবে। ডিহাইড্রেশন হচ্ছিল, এখন হাইড্রেশন হবে। এখানে সেল মেমব্রেন যেগুলো ছিল, বা সেল মেমব্রেন না, আমরা নিউক্লিয়ার মেমব্রেন বলি, সেগুলো ইয়ার নিয়ে গিয়েছিল এন্ডোপ্লাজমিক, আবার তাদের জুটতে শুরু করবে, রিঅ্যাপিয়ারেন্স হতে শুরু করবে। এই পার্টগুলো মনে রাখবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখন বলতে চলেছি। দিস ফেজ ইজ ক্যারেক্টারাইজড বাই রিঅ্যাপিয়ারেন্স অফ নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড নিউক্লিওলাস। রিঅ্যাপিয়ারেন্স, আগে ডিসঅ্যাপিয়ার করে গেছিল, এখন রিঅ্যাপিয়ার করে যাবে। দ্য নিউক্লিয়ার মেমব্রেন ইজ অর্গানাইজড বাই ইআর। নিউক্লিয়ার মেমব্রেন যে ইআর গুলো তাদেরকে সরিয়ে নিয়ে গিয়েছিল, আবার ইআর গুলো নিউক্লিয়ার যে মেমব্রেন আছে, নিউক্লিয়ার বাইরে দুটো ডাবল মেমব্রেন থাকে জানবে, আবার দুটো নতুন মেমব্রেন তৈরি হয়ে যাবে। এভাবে টেলোফেজটা কন্টিনিউ করবে। দ্য নিউক্লিওলাস ইজ অর্গানাইজড বাই এনওআর অর স্যাট ক্রোমোজোম। আমরা কেন বলবো, এই যে নিউক্লিওলাসটা যেটা বিখরে গিয়েছিল, ছড়ে গিয়েছিল গোটা সেলের মধ্যে, তাদের আবার অর্গানাইজ করে একদম নিউক্লিয়াসের সেন্টারে এরা জমা করবে, একদম ডেন্স আকারে, যেটাকে আমরা নিউক্লিওলাস বলি।
এবং নিউক্লিওলাসটা কি করে আসবে? নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন অফ স্যাট ক্রোমোজোম। কিছু কিছু ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম, সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিনিকো। স্যাট ক্রোমোজোমের পুরো নাম স্যাটেলাইট ক্রোমোজোম বলে অনেকে, কিন্তু স্যাট ক্রোমোজোমের পুরো নাম জেনে রাখবে সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিনিকো। এটা অনেক সময় শর্ট ফর্ম আসে সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিনিকো, নিউক্লিওনিকো, এটা একটা টার্ম দেওয়া হয়েছে। এরা স্যাট ক্রোমোজোমের নাম। এরাই করে কি ওই নিউক্লিওলাসটাকে আবার অর্গানাইজ করে, তাই জন্য এটাকে NOR নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, N নিউক্লিওলার, O অর্গানাইজার, R রিজিয়ন। শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যাট দ্য এন্ড অফ টেলোফেজ, টেলোফেজের এন্ডে বলে রাখবে, টেলোফেজটাও এন্ড হবে, যদিও প্রোফেজের মধ্যে তিনটে ফেজ ক্লিয়ারলি এখানে দেখা যায় না, বলা যায় না, ভেরি শর্ট টাইমে চলে বলে। দ্য ক্রোমোজোম আনকয়েল অ্যান্ড এক্সপান্ড। দেখো আমি আগেই বলেছিলাম সব কয়টা প্রোফেজের শুরুতে যে কয়েলিং হচ্ছিল এটা আবার আনকয়েল করে যাবে, হিস্টোন প্রোটিনগুলো আবার যে যার জায়গায় ফিরে যাবে। অ্যান্ড দিজ ইউনাইটস অ্যান্ড ফর্ম ক্রোমাটিন রেটিকুলাম। কিভাবে? এতক্ষণ তো ক্রোমোজোম ছিল, ক্রোমোজোম ছিল বলে কোনো রেটিকুলাম ছিল না। আস্তে আস্তে কন্টিনিউয়াস করতে করতে এরা যখন আবার উল্টো কাজ করবে, অর্থাৎ সুতোগুলো আবার খুলতে শুরু করবে, খুলতে আগে পেঁচাচ্ছিল এখন খুলবে, হ্যাঁ, আনকয়েল হবে। আনকয়েল হতে হতে কেমন ছিল? প্রথমে নিউক্লিয়ার রেটিকুলাম হবে এবং আলটিমেটলি তারা ক্রোমাটিন ফাইবার, একদম ক্রোমাটিন ফাইবারের মতো গোটা সেলের মধ্যে ছড়িয়ে পড়বে। অ্যাকচুয়ালি সেল মানে নিউক্লিয়াসের কথা বলছে, কিন্তু এখনো বলছে এখন কিন্তু সাইটোপ্লাজমে নয়, এরা নিউক্লিয়াসের মধ্যে কিন্তু ছড়িয়ে। তুমি আলাদা করে তাই ক্রোমোজোমের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না একটা নর্মাল আনডিভাইডেড সেলে। শুধুমাত্র সেল ডিভিশনের সময় ক্রোমোজোমটাকে দেখা যায়, কিন্তু ক্রোমোজোম যখন রেস্টিং কন্ডিশনে থাকে বা সেলটা ডিভাইড করে না, বা সেলের মেটাবলিক অ্যাক্টিভিটি G1 G2 যখন চলতে থাকে ইন্টারফেজে, তখনও কিন্তু ক্রোমোজোমকে আমরা দেখতে পাই না। ডিএনএ পুরো আনকয়েল করে যায়, তাদের মধ্যে অন্য যে মেটাবলিক অ্যাক্টিভিটি বা ডিএনএর কাজ বা ডিএনএর যে তোমাদের যে কথাগুলো বললাম যে জিনের যে কাজগুলো, সেগুলো তারা কিন্তু নর্মালি পারফর্ম করতে থাকে। দ্য মাইক্রোটিউবুল অফ নিউক্লিয়ার স্পিন্ডল অ্যাপারেটাস গেট সেপারেটেড। ওই যে একটা ফিল্ড তৈরি হয়েছিল, যে ছক টক কাটা হয়েছিল, সেগুলো আবার ডিসঅ্যাপিয়ার করে গেল। সেগুলো আবার, কারণ ওগুলোর আর দরকার নেই, স্পিন্ডেলের দরকার নেই। পুরো মাইক্রোটিউবুলগুলো কি হলো? তারা সেলের মধ্যে নর্মাল মাইক্রোটিউবুল হিসেবে ছড়িয়ে পড়লো এবং সেলের মধ্যে একটা সাইটোস্কেলিটনেরও কাজ করে দিতে শুরু করে। ডিসঅ্যাসেম্বলি, যেটাকে বলে আমরা সেপারেটেড, মানে ডিসঅ্যাসেম্বলি অফ অল দ্য স্পিন্ডল অ্যাপারেটাস, সো ডাজ দিস ডিসঅ্যাপিয়ার্স। তারা ডিসঅ্যাপিয়ার করে যায়। অ্যাকচুয়ালি ডিসঅ্যাপিয়ার করে মানে গোটা সেলের মধ্যে ছড়িয়ে পড়ে এবং নিউক্লিয়াসেও এরা ছড়িয়ে পড়তে শুরু করে। এগুলো অনেকটা, দিস ইজ ভেরি বিউটিফুল পিকচার। এই পিকচারের অবশ্যই যারা ভিডিওর মাধ্যমে শিখছো তারা এটার স্ক্রিনশট একদম রেখে দেবে। এটা অনেকগুলো বিভিন্ন রকম সোর্সে পাওয়া যায়, ইন্টারনেটেও ইজিলি অ্যাভেলেবেল আছে, তোমরা পেতে পারো। বাট আমার কাছে মনে হয়েছে এই ছবিটা সব থেকে ভালো, তার মধ্যে এই ছবিটাকে আমি গ্যাদার করার চেষ্টা করেছি। দেখো এই জায়গাটায় মেটাফেজকে কি সুন্দরভাবে ডেসক্রাইব করা আছে, একদম মিডিল লেয়ারে প্রত্যেকটা ক্রোমাটিড সহ ক্রোমোজোম যেগুলোকে বলি, পুরো সেন্ট্রোমিয়ার। যদিও এখানে দুটো সেন্ট্রোমিয়ার স্প্লিট করে দেখানো হয়েছে, এটা অ্যাকচুয়ালি সেন্ট্রোমিয়ার না বলে এটাকে কাইনেটোকোর বলতে পারো, কারণ সেন্ট্রোমিয়ার বললে এটা একটা সার্কেল বলি দেখানো যেত। পোল টোলগুলো দেখতে পাচ্ছ, স্পিন্ডল অ্যাপারেটাসের স্পিন্ডল ফাইবার, কন্টিনিউয়াস, নন কন্টিনিউয়াস বা ক্রোমোজোমাল ফাইবার দেখছি। এ পাশে অ্যানাফেজটাও দারুণভাবে দেখা গেছে। এখানেও দেখো কন্টিনিউয়াস ফাইবার আছে, ক্রোমোজোমাল ফাইবার আছে, আর মাঝখানে কোন জায়গাটা থাকবে? ঠিক এই যে প্রান্ত, ঠিক ক্রোমোজোমের মাঝখানে থাকবে ইন্টারজোনাল ফাইবারস। এগুলো সম্পর্কে বলেছি, ডটার ক্রোমোজোমও বলতে পারবো আমরা এদেরকে। এবং টেলোফেজ অ্যান্ড সাইটোকাইনেসিস, এটাকে একবারে বলে দেওয়া হয়েছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার এখনই বলবো তোমাকে, কারণ এরপরে সাইটোকাইনেসিসের পার্টটা ভালো করে বলা যাবে। অ্যানিম্যাল সেল যদি হয় তাহলে দেখবে অনেক সময় সেলটা যখন মেটাফেজে ছিল তখনই সেল আস্তে আস্তে ইলংগেট করতে, বেলুনের লম্বাটে বেলুন ইলংগেট করে যায়, কারণ দুটো প্রান্তে দুটো পোল করেছে, পরে সেলের একটা ইলংগেশন হয়। এবং অ্যানাফেজ এবং মেটাফেজের মাঝখানের সময় থেকেই দুটো সেলের মধ্যে একটা ডিপ ফারো বা গর্ত বা একটা খাঁজ, মনে রাখবে ওই যে লম্বা বেলুনটা হয়েছে তার মাঝখানে একটা ফারো দেখা দিতে শুরু করবে, ক্লিভেজ বা ফারো। এই যে ক্লিভেজ ফারো, ইন্টারেস্টিং ব্যাপার, এটা এখানে তো স্পষ্ট হয়ে গেছে, এখানে ব্যাপারটা পুরো প্রমিনেন্ট হয়ে গেছে কখন? টেলোফেজে এসে গিয়ে, টেলোফেজের মিডে। এবং সবচেয়ে বড় কথা জানবে
যে যখন টেলোফেজটা শেষ হয় নর্মালি অ্যানিম্যাল সেলে টেলোফেজের সঙ্গে সঙ্গে সাইটোকাইনেসিস পার্টটা সাইমালটেনিয়াসলি একই সাথে শেষ হয়, কিন্তু প্ল্যান্ট সেলে যদি আমি একবারে বলি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিফারেন্স। প্ল্যান্ট সেলে যখন প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ কমপ্লিট এই 4 আমাদের এই যে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়ার ডিভিশনটা পুরো কমপ্লিট হবে, তারপরে শুরু হবে সাইটোকাইনেসিস, মানে সেখানে সেল প্লেট তৈরি হবে, তারপরে সেল দুটো স্প্লিট আপ করবে। কাজেই সিনোসাইট কন্ডিশন প্ল্যান্ট সেলে খুব বেশি দেখা যায়, অ্যানিমেল সেলের তুলনায় সিনসিটিয়াম কম দেখা যায়। বিকজ যেই সেলের ওই টেলোফেজটাও শেষ হলো, ফারোটা ক্লিভেজটা ক্রমাগত সেন্টারের দিকে আসতে শুরু করবে, করতে করতে পুরো ভাগ হয়ে যাবে। খুব ইন্টারেস্টিং আরেকটা কথা তোমাদের বলে রাখছি, এটাও খুবই মজাদার কথা, কারণ একটা সেন্ট্রিফিউগাল একটা সেন্ট্রিপেটাল, এই কথাটা তোমরা শুনেছো। সেন্ট্রিফিউগাল মানে কাছের দিকে, এই দিকে মুভ করবে। আমার হাতটা দেখো, এই যে দুপাশ থেকে দুপাশে আসছে, অর্থাৎ সেল ফারো ফরমেশন এইভাবে বাইরে থেকে ভেতরের দিকে আসে, ঠিক আছে, সেন্ট্রিপেটাল। আর সেন্ট্রিফিউগাল সেন্টার থেকে বাইরে চলে যেতে শুরু করে। ঠিক প্ল্যান্ট সেলে উল্টো করে হয়, প্ল্যান্ট সেলে সেলের মাঝখান থেকে শুরু করে বাইরের দিকে গিয়ে গিয়ে আলটিমেটলি যখন সেল ওয়ালে লেগে যায়, তারপরে সেলটা স্পিড আপ হয়, অর্থাৎ সেন্টার টু আউটসাইড। এই যে মাঝখান থেকে শুরু হবে, দুপাশে গিয়ে মাঝখানে, এটা কিন্তু সেলের মাঝখান। এই একটা সেল ধরছি, তার মিডিলটা, দুটো মিডিল পার্ট সেন্টার থেকে দুপাশে, দুপাশে দুদিকে 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 চলতে থাকে, তারপরে পুরো সেল প্লেট হয়ে যায়। প্ল্যান্ট সেল বলছি, কিন্তু তারপরে সেলটা আলাদা হয়ে যায়। কিভাবে? এটা সাইটোকাইনেসিসের প্ল্যান্টের ক্ষেত্রে। কিন্তু অ্যানিমেল সেলের ক্ষেত্রে দেখো কোন ভাবে হচ্ছে, বাইরে থেকে ভেতরের দিকে ক্রমাগত আসছে। যত আমি গলা চিপে ধরবো চিপে ধরবো চিপে ধরবো, শুরু হয়ে যাবে, দুটো পট করে আলাদা হয়ে গেল। তাহলে এই দিক থেকে এই দিকে আসে। যদি ছবিটাকে একটু আমি তোমাকে এইভাবে, এই দিক থেকে এইদিকে আসছে, এটা বাইরে থেকে ভেতরের দিকে ঢুকছে, এটা সেন্ট্রিপেটাল। উল্টো ফোর্সে বলা হয় নিউক্লিয়ার এনভেলপ ফর্মিং। দেখো দুটোর ক্ষেত্রে বলা হয়েছে, দেখো এই যে ছোট ছোট নিউক্লিয়ার এনভেলপ গুলো কিভাবে নিউক্লিয়ার এনভেলপ ফর্ম করে, আগেই বলছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কনসেন্ট্রেট করে যায়, তারপরে তারা নিউক্লিয়ার এনভেলপকে ফর্ম করতে শুরু করে। অপোজিট অফ প্রোফেজ, এই পার্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। দেখো এই ঠিক একই রকম ভাবে যে ডট ডট দিয়ে দেওয়া হয়েছে, ডটগুলো কেন দেওয়া হয়েছে? বিকজ এই ডটগুলো দিয়ে বোঝানো হচ্ছে যে নিউক্লিয়ার যে মেমব্রেনটা আছে সেটা রিঅ্যাপিয়ার করছে। তার সঙ্গে সেন্ট্রোজোমটা ঠিক স্ট্রাকচার, সেন্ট্রোজোমের বাইরে একটা গোল কভারিং চলে যাচ্ছে, সেন্ট্রিওল, দুটো সেন্ট্রিওলের পাশে তারা আলটিমেটলি সেন্ট্রোজোমে কনভার্ট করে যায়। এবং দেখো তার মাঝখানে যে ক্লিভেজ ফারো, এদিক বাইরে থেকে ভিতরের দিকে, বাইরে থেকে ভেতরের দিকে ক্লিভেজ ফরমেশন হয়েছে। এইভাবে আলটিমেটলি তারা সাইটোকাইনেসিসে হয়ে যায়। যদিও এবার পরে আমি তোমাদের বলবো সাইটোকাইনেসিস। দেখো এই পার্টটা তোমাদের অ্যানাফেজের লাস্ট পার্ট পড়ানো হয়েছে, দুটো দুপাশে ইন্টারজোনাল ফাইবারগুলো দেখতে পাচ্ছ, সেই সঙ্গে আদার স্পেন্ডিল অ্যাপারেটাস পার্টগুলো দেখছো। এই ছবিগুলো পরপর দেখে নাও। টেলোফেজের কিছু ইনফরমেশন আছে যেগুলো তোমাদের সামনে এখন তুলে ধরছি। অ্যাট দ্য বিগিনিং অফ ফাইনাল স্টেজ অফ মাইটোসিস, আমরা কিন্তু মাইটোসিসে আছি, দ্যাট ইজ টেলোফেজ, দ্য ক্রোমোজোম দ্যাট হ্যাভ রিচ দেয়ার রেসপেক্টিভ পোল ডিকন্ডেন্সড অ্যান্ড লুজ দেয়ার ইন্ডিভিজুয়ালিটি। প্রত্যেকের ইন্ডিভিজুয়ালিটি লুজ করে যায়, অর্থাৎ ক্রোমোজোম আর ক্রোমোজোম থাকে না, তারা ক্রোমাটিন ফাইবারে কনভার্ট করে যায়। এটা ছোট্ট করে লেখা লাইনগুলো, কিন্তু এর মাঝখানে অনেক লাইন আছে যেগুলো তোমাদের অলরেডি বলে দিয়েছি। দ্য ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম ক্যান নো লঙ্গার, ইন্ডিভিজুয়াল এখনো ক্রোমোজোম থাকে না, ক্যান নো লঙ্গার বি সিন অ্যান্ড ক্রোমাটিন মেটেরিয়াল টেন টু কালেক্ট আ মাস অফ টু পোল। এরা দুটো পোলের মধ্যে তারা একটা পোলের মাসে কনভার্ট হয়ে যায়। খুব ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য স্টেজ which shows the following key events: chromosomes cluster at opposite spindle pole and their identity is lost as discrete elements. তারা সবগুলো ডিসক্রিট এলিমেন্ট হিসেবে তাদের সমস্ত আইডেন্টিটি লস হয়ে যায় এবং আস্তে আস্তে দুটো সেলের অর্গানেলিগুলো দুই দিকে তারা আস্তে আস্তে কনসেন্ট্রেট হতে শুরু করে। কারণ আমরা টেলোফেজ এন্ডের সঙ্গে সঙ্গেই যখন যে অর্গানেলগুলো ডাবল হয়েছিল G1 ফেজে, তারা আবার দুই দিকে দুটো যে নিউলি ফর্ম নিউক্লিয়াস আছে তার সারাউন্ডিংয়ে তারা জমতে শুরু করে। বিকজ এভাবে দুটো সেল সেপারেট হয়ে যাবে, কারণ টেলোফেজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাইটোকাইনেসিসটাও কমপ্লিট হয়ে যায় ইন মোস্ট অফ দ্য অ্যানিম্যাল সেল। এটা মনে রাখতে হবে। নিউক্লিয়ার এনভেলপ অ্যাসেম্বলড অ্যারাউন্ড দ্য ক্রোমোজোম ক্লাস্টার, নিউক্লিওলাস, গলগি
কমপ্লেক্স অ্যান্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রিফর্ম, এগুলো আগেই বলেছি, সো এটা আমাদের কুইকলি আমরা বেরিয়ে যাব। এবার আমরা লাস্টলি আসছি সিগনিফিকেন্স অফ মাইটোসিস, যদিও মাইটোসিসের সিগনিফিকেন্সে একটা বিরাট বড় ইনফরমেশন তোমাদের দিয়ে দেব। সেটা দেবার আগে চলো তোমাদের সামনে এখন পুরো মাইটোসিসটাকে একবার একটু পুরো কুইকলি দেখানোর চেষ্টা করি একটা ছোট্ট ফরমেশনের মাধ্যমে, দেখবে এগুলো ভালো লাগবে। চলো আমরা এবারে সেই যে পুরো যে সিস্টেমটা হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং তারপরে সাইটোকাইনেসিস পার্টটাও তোমাদের বলে দিয়েছি কিছুটা, তোমরা বুঝে গেছো। গোটা সেল ডিভিশনটা এবার তোমাদের সামনে এবার একটু তুলে ধরছি। ধরো এই যে তোমাদের সামনে চলে এলো একটি পুরো সেল, তার মাঝখানে নিউক্লিয়াস এবং এটা অ্যানিম্যাল সেল, কাজে বুঝতে পারছো কারণ এটার মধ্যে ওই দেখা যাচ্ছে সেন্ট্রোজোম এবং তার সঙ্গে দুটো সেন্ট্রিওল, ভেরি ইম্পর্টেন্ট দুটো সেন্ট্রিওল দেখা যাচ্ছে, আর মাঝখানে ওখানে নিউক্লিয়ার রেটিকুলাম যেগুলো ক্রমাগত আস্তে আস্তে আর তারা কয়েলিং করে করে ক্রোমোজোমে কনভার্ট হতে শুরু করবে। দেখো কনভার্ট হচ্ছে, আরো কয়েল করছে, কয়েল করে দে কনভার্টেড ইনটু ক্রোমোজোম। ক্রোমোজোমগুলো হয়েছে আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ারেন্স শুরু করে দিল আর্লি প্রোফেজে, এবং দুপাশে দুটো যেটা আমাদের সেন্ট্রোজোমের থেকে স্প্লিট করে তারা সেন্ট্রিওলে কনভার্ট করেছে, দুটো সেন্ট্রিওলগুলো তারা পেয়ারে পেয়ারে দুপাশে চলা শুরু করলো এবং আস্তে আস্তে তাদের যে নিউক্লিয়ার এনভেলপটা দেখো সেটাও ডিসঅ্যাপিয়ার করছে এবং এরা অপোজিট পোলের দিকে যাচ্ছে এবং এদের মধ্যে শুরু হয়ে গেল এদের অ্যাস্ট্রাল ফরমেশন এবং নিউক্লিয়াস স্পিন্ডেলের স্ট্রাকচার বা স্পিন্ডেল অ্যাপারেটাস এখনো কিন্তু অ্যারেঞ্জ হয়নি তারা সেন্ট্রাল পার্টে। এই যে আস্তে আস্তে সেন্ট্রাল পার্টে আসছে কারণ ক্রোমোজোমাল ফাইবার ক্রোমোজোমগুলোকে ধরছে, কন্টিনিউয়াস ফাইবার তারা স্পিন্ডেল যে অ্যাপারেটাস সেটাকে বানিয়েছে, দুপাশে দুটো পোল তৈরি হয়ে গেছে। পোলের মধ্যে কারা তৈরি করেছে পোল? বলেছিলাম সেন্ট্রিওলস। এবার দেখো এখনো কিন্তু মেটাফেজে আসেনি, আমরা প্রোফেজের একদম শেষ মেটাফেজের কাছে, এই যে এবার মেটাফেজে চলে এলো, একদম সেন্টার পার্টে ইকুয়েটোরিয়াল পার্টে ক্রোমোজোমগুলো নিজেদের অ্যারেঞ্জ করে নিয়েছে, কন্টিনিউয়াস নন কন্টিনিউয়াস ক্রোমোজোমাল ফাইবারগুলো দেখা যাচ্ছে, পোল দেখা যাচ্ছে। এইবার দেখো স্প্লিট আপ হতে শুরু করলো। কোন জায়গায় স্প্লিট আপ হয়? অ্যানাফেজে এসে। অ্যানাফেজে স্প্লিট আপ হওয়ার সময় ক্রোমোজোমগুলো শেপ সাইজগুলো ডিফার করে যায়, ভেরি ইম্পর্টেন্ট। এ জায়গায় একটা পুশ পুল মেকানিজম চলতে থাকে, ইন্টারজোনাল তন্তু তারা পুশ করে আর যারা ক্রোমোজোমাল ফাইবার তারা পুল করতে থাকে, আর ক্রমাগত তারা একেবারে পোলের দিকে যেতে শুরু করে। অ্যানাফেজের পরে টেলোফেজ আসতে শুরু করে। এই যে এই জায়গায় এসে টেলোফেজ আসবে, দেখো পুরো স্পিন্ডেল অ্যাপারেটাসটা চলে গেল, এরা এবার কনসেন্ট্রেট হতে শুরু করবে। ক্রোমোজোমগুলো আস্তে আস্তে তাদের আইডেন্টিটি লুজ করছে, ক্রোমোজোমগুলো ক্রোমাটিন ফাইবারে কনভার্ট করে যাচ্ছে। দেখো তারপরে এরা খুব ছোট ছোট করে ওই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেভাবে ওদের ডিসঅ্যাপিয়ার করে নিয়েছিল, এরা আবার রিঅ্যাপিয়ার করছে, পুনরায় ওরা আবির্ভূত হচ্ছে। দেখো পুনরায় পুরো চলে এলো এবং অ্যাট দ্য সেম টাইম দেখো ওখান থেকে দুপাশে দুটো ফারো মেথডে বা ক্লিভেজ মেথডে অ্যানিম্যাল সেলে এরা বাইরে থেকে ভেতরের দিকে এসে ক্রমাগত দুটো সেল আলটিমেটলি কনভার্ট করে গেল। এইভাবে করে পুরো যে মাইটোসিসটা কমপ্লিট হয়ে যায়। মাইটোসিস ইজ ভেরি ইজি। আবার সেলটা নর্মাল কন্ডিশনে চলে আসে, এক একটা ডটার ক্রোমোজোমে চলে আসে। এইভাবে তোমরা পুরো সেলের যে শুধু ক্যারিওকাইনেসিস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সাইটোকাইনেসিস পরে অর্থাৎ দুটো সেল ডিভাইড করে নিল দেখতে পাবে। সিনসিটিয়াম, সিনোসাইট এর আগেই তোমাদের বলে দিয়েছি। এবার একটা যদি তোমরা ওই যে বলেছিলাম প্ল্যান্ট সেলে দেখো দুটো অপোজিট দুই সাইড থেকে তারা সেন্টার পার্টে আসতে শুরু করে, দুটো পার্টে তারা লেগে যায়, দুটো মনে করো তাহলে সেন্টার পার্ট থেকে ওরা লাগবে, ছবিটা একটু অন্যরকম, ওরা সেন্টার পার্ট থেকে গিয়ে দুপাশে লেগে যায়, যদিও সেন্টার পার্টটা এখানে দেখিয়ে দেওয়া যেতেই পারে। এরা এইভাবে সেন্টার পার্টটা মাঝখানে পুরো সেন্টার পার্টটা এখানে লেগে যায়, দুটো সেন্টার পার্ট যখন একদম ফুল এখানে এসে লেগে যাবে, তারপরে আলটিমেটলি এই সেল, এটা অ্যানিম্যাল সেল, প্ল্যান্ট সেল, এটা অ্যানিম্যাল নয় প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এরা বাইরে, এরা কি করে ভেতর থেকে বাইরে যায়, এই যে সেন্টার পার্ট থেকে শুরু করে বাইরের দিকে এইভাবে যাবে, ঠিক আছে, সেন্টার পার্ট থেকে শুরু করে বাইরের দিকে, এটা কিন্তু সেন্ট্রিফিউগাল মেথডে বলবে। আর সেন্ট্রিপেটালে অ্যানিম্যাল সেল দুটো সেল দুটো ভাগ হয়ে যায়, এইভাবে দুটো সেল দুভাবে ডটার সেলে কনভার্ট করে যায়।
চলো এবারে শুরু করি সিগনিফিকেন্স অফ মাইটোসিস। মেইন ডিভিশন অফ গ্রোথের জন্য মেইন দরকার হয়। প্রডিউসেস জেনেটিক্যালি সিমিলার সেলস, ইকুয়াল ডিস্ট্রিবিউশন। মেইন ডিভিশন অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এসেক্সুয়াল রিপ্রোডাকশনের মেইন, কারণ মনে করবে যারা হ্যাপ্লয়েড সেল থেকে হ্যাপ্লয়েড সেল হয় সেটা মেইনলি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, সেটাতেও মাইটোসিস ইজ দ্য মেইন প্রসেস। দেন এমব্রায়োজেনেসিস অর্থাৎ এমব্রায়ো ফর্মেশন, জেনেসিস মানে ফর্মেশন, এমব্রায়ো ফর্মেশনটা এনশিওর করে। মেইন ডিভিশন অর রিপেয়ারিং ফেজ অর হিলিং ফেজ, কারণ হাত পা কেটে গেলে বা গাছের কোথাও কিছু কেটে গেলে ছিঁড়ে গেলে সেটাকে দিয়ে হিলিং বা রিপেয়ার পার্টটা হয়ে থাকে। এটা মেইনলি হচ্ছে সিগনিফিকেন্স অফ মাইটোসিস। নাও সাইটোকাইনেসিস পার্টটা আর একটু দেখিয়ে নেব তোমাদের। and it involves the division of cytoplasm, অলরেডি বলে দিয়েছি, an animal cell by cell furrow method, এর আগে বললাম। আর যদি প্ল্যান্ট সেলড হয় সেখানে সেল ওয়াল ফরমেশনের মাধ্যমে। ইন জেনারেল কন্ডিশনে আমরা দেখতে পাবো, ইন জেনারেল দ্য প্রিপারেশন অফ সাইটোকাইনেসিস বিগিনস অ্যাট মেটাফেজ। জেনারেলি মেটাফেজের মধ্যে, ওই যে আমি শুরুতে তোমাদের বলে দিচ্ছি, বিগিনস অ্যান্ড সাইটোকাইনেসিসই তারা বিগিন করে যায়। মেটাফেজের মিডিলে, মনে রাখবে মেটাফেজটার মিডিলেই শুরু হয়ে যাবে, তারপরে অ্যানাফেজে চলবে, তারপরে টেলোফেজে গিয়ে কমপ্লিট হয়ে যাবে। ডিউরিং হুইচ দ্য সেল অর্গানিলি অ্যারেঞ্জ দেমসেলভ ইকুয়ালি অন আইদার সাইড অফ দ্য ইকুয়েটার। দিস ডিস্ট্রিবিউশন ইজ নট এক্স্যাক্টলি ইকুয়াল। অনেক সময় এই যে ডিস্ট্রিবিউশনটা আমরা যেরকমভাবে ডাবল হয়ে গিয়েছিল, আমরা ডটার সেলের মধ্যে গিয়ে অনেক সময়তে একেবারে ইকুয়াল ডিস্ট্রিবিউশন পাওয়া যায় না, সেটা অ্যাজ পার পোলারিটি, অ্যাজ পার দ্য চার্জ, সেই সময় গিয়ে দুটো পোলের মধ্যে তারা জমা হতে শুরু করে। তাই নতুন ডটার সেলে ক্রোমোজোমাল ইনফরমেশন উইল বি ইকুয়াল, বাট দ্য অর্গানেলি মে নট বি অলওয়েজ ইকুয়াল। কোনো কোনো ক্ষেত্রে কোনো ডটার সেলে মোর নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া চলে যেতে পারে, কোনোটায় লেস নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া থেকে যেতে পারে, কোনোটায় প্লাস্টিড কম বেশি হয়ে যেতে পারে। এইভাবে এটা ইকুয়াল সবসময় হয় না, দ্য মোস্ট অফ দ্য কেসেসে কিন্তু ডটার সেলে অর্গানেলি অলসো ইকুয়াল ভাবে ডিস্ট্রিবিউট হয়, বাট সবসময় নয়, এটা আমাদের মনে রাখতে হবে। ডিউরিং অ্যানাফেজ দ্য ক্যারিওকাইনেসিস ইজ আ ডেন্স বডি ডেভেলপড অ্যাট দ্য মিডল টু দ্য ইকুয়েটার, দিস ইজ নোন অ্যাজ মিড বডি। এগুলো এক্সট্রা নলেজ। দেন দ্য সেল মেমব্রেন ডেভেলপস কনস্ট্রিকশন হুইচ ডিপেন্ডস, কনস্ট্রিকশনটা ক্রমাগত খাঁজ ভিতরের দিকে ঢুকতে শুরু করে, এটাকে আমরা সেল ফারো বলে যাই বা সেল ক্লিভেজ বলে যাই। দিস কনস্ট্রিকশন ইজ নোন অ্যাজ সেল ফারো বা ক্লিভেজ যেটাই বলি। ইট ডেভেলপস সেন্ট্রিপেটালি, যে কথাটা তোমাদের বারবার বলছিলাম, সেন্ট্রিপেটাল অ্যান্ড সেন্ট্রিফিউগাল। অ্যানিমেল সেল হলে এটা হয়ে যাবে সেন্ট্রিফিউগাল, মাঝখান থেকে দূরে অ্যানিমেল প্ল্যান্ট সেল হলে। আর অ্যানিমেলের বাইরে থেকে ভেতরে, বাইরে থেকে ভেতরে, বাইরে থেকে ভেতরে, সেন্ট্রিপেটালি। অ্যাট দ্য এন্ড অফ টেলোফেজ ইন ক্যারিওকাইনেসিস ফাইনালি সেল ডিভাইডস, অর্থাৎ টেলোফেজের এন্ডে ইন ক্যারিওকাইনেসিস, অর্থাৎ নিউক্লিয়াসের যখনই ডিভিশনটা হচ্ছিল তার মধ্যে টেলোফেজটাও চলছিল লাস্টে, এবং প্ল্যান্ট সেলের ক্ষেত্রে বললাম কি অনেকবার বলেছি, এবং আলটিমেটলি সেল দুটো আলাদা হয়ে যায়। তাই সেপারেট স্টেজ অ্যানিমেল সেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। তাই অ্যাট দ্য টাইম অফ ড্রয়িং ভেরি ভেরি কেয়ারফুলি ড্র করতে হবে, কারণ অ্যানাফেজের পরে যে ছবিগুলো, মেটাফেজ থেকে যে ছবিগুলো শুরু করবে সেখানে খুব অল্প করে ফারো দেওয়া শুরু করবে, অ্যানাফেজে গিয়ে ফারোটা ডিপ করবে, টেলোফেজে গিয়ে দুটো সেলকে একদম সেপারেট করে দেবে। মনে রাখবে এটা কিন্তু ড্রয়িং এর ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট, কারণ অ্যানিমেল সেলে এটা দেখা যায়, বাট প্ল্যান্ট সেলে পুরো সেপারেট ভাবে হয় টেলোফেজের পরে। বারবারই কথাগুলো বলে দিচ্ছি। দ্য ভলিউম অফ ডটার সেল ইজ হাফ অফ দ্য মাদার সেল। ভলিউম, এইটা খুব ইম্পর্টেন্ট, ভলিউম অফ দ্য ডটার সেল ইজ হাফ অফ দ্য মাদার সেল। ভলিউমটা হাফ হয়, কিন্তু তার জেনেটিক মেটেরিয়াল, দ্য অর্গানেল ডিস্ট্রিবিউশন অলমোস্ট ইকুয়াল হয়। দিস টাইপ অফ সাইটোকাইনেসিস ইজ নোন অ্যাজ সেল ফারোয়িং। সেল ফারোয়িং মেথডে হয়ে যাবে। চলো, হাফ হয়ে যায়, এটা তোমরা বুঝতে পেরেছো। ইন প্ল্যান্ট সেল, দেখো প্ল্যান্ট সেলেরটাই এবার তোমাদের কাছে যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেগুলো একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করি। বাই সেল প্লেট মেথড, কিছুক্ষণ আগে যেটা দেখালাম, গলগি বডি ইজ দ্য সেল অর্গানেলি দ্যাট অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন সেল ওয়াল ফরমেশন। গলগি বডি, যদিও এই গলগি বডির প্ল্যান্ট সেলে অনেকে এটাকে ডিকটিওজোম নামে বলে থাকেন। গলগি বডি
in plant cell is called dictyosome. কাজে dictyosome helps the formation of cell building material. কি cell building মানে cell wall building material, pectin, lignin, suberin, hemicellulose, cellulose. These materials actually deposit phragmoplast, phragmosome. এই যে মেটেরিয়ালগুলো প্রত্যেকটা প্ল্যান্ট সেলের সেন্টার পার্টে আস্তে আস্তে ডিপোজিট হতে শুরু করে, জমা হতে শুরু করে। সেল ওয়াল ফরমেশনের বেসিক থিংস এগুলো যখন জমা হতে হতে তারা সেন্ট্রিফিউগাল না পেটাল, এটা হবে সেন্ট্রিফিউগাল, সেন্টার টু আউটসাইড, ঠিক আছে। এইভাবে তারা জমা হতে হতে যখন পুরো দুটো সেল ওয়ালের সঙ্গে কানেক্ট হয়ে যাবে তারপরে মাঝখান থেকে ভেঙে কেটে চলে যাবে। ইট সিনথেসাইজড and secretes all these chemicals that are required for cell formation. chemical গুলোর নাম আমি বলে দিয়েছি। These chemicals are released in vesicle known as phragmoplast, সেটাও তোমাদের বলে দিলাম। phragmoplast একসঙ্গে যে সেল ওয়াল বিল্ডিং মেটেরিয়াল, তার মধ্যে ক্যালসিয়াম পেকটেট, লিগনিন, সুবেরিন এর কিছু পার্ট, অল্প পার্ট থাকতে পারে, তার মধ্যে হেমিসেলুলোজ, সেলুলোজ সবকটা একসঙ্গে পুরো দানা দানার মতো পার্টিকেল হিসেবে থাকে, তারা একটা একটা থলির মতো থাকে বা পাউচ আকারে থাকে, সেগুলোকে আমরা নাম দিয়ে থাকি ফ্র্যাগমোপ্লাস্ট। ফ্র্যাগমোপ্লাস্ট একসঙ্গে জমে ফ্র্যাগমোজোম হয়। এই যে দেখতে পাচ্ছ সেল ওয়াল, এখানে ফ্র্যাগমোপ্লাস্ট জমা হচ্ছে, এই যে ছোট ছোট করে দানা দানার মতো এখানে ফ্র্যাগমোপ্লাস্ট জমা হবে। কোন জায়গাটা? সবার প্রথমে সেন্টার পার্টে হবে, সেন্টার পার্টে আগে জমা পড়বে। এইভাবে ফ্র্যাগমোপ্লাস্ট এখানে জমতে শুরু করবে অল্প অল্প। ফ্র্যাগমোপ্লাস্ট জমছে, ফ্র্যাগমোপ্লাস্ট পুরো ফ্র্যাগমোপ্লাস্ট এবার জমতে জমতে যখন এরা একদম সেল ওয়ালের সঙ্গে টাচ করে যাবে তখন ফুল একদম এইভাবে একদম বনে যাবে কে? সেল ওয়াল। সেল ওয়াল যেই ফর্ম করবে তখন সাইটোকাইনেসিসটা হয়ে যাবে। চলো, দ্য সেল প্লেট, দ্য প্লেন অ্যান্ড প্লেস অফ দ্য সেল ওয়াল ফরমেশন ইজ ডিটারমাইন্ড বাই মাইক্রোটিউবিউল, এর আগেই বলেছি। অল দ্য ডিসাইডেড, আমরা কি বলে ডিসাইডেড প্লেন, the phragmoplast arrange themselves and form cell plate. Phragmoplast are precursor of cell plate, precursor of cell plate, cell plate তৈরির precursor, অর্থাৎ phragmoplast না থাকলে cell plate তৈরি হবে না, তাই এটাকে precursor বলা হয়। The cell plate ultimately converts into middle lamella. আমরা this middle lamella, because calcium pectate is also plays important role, middle lamella তৈরি করলো। On the both side of the middle lamella, cellulose get deposited, এর আগে বলেছি সেলুলোজ, হেমিসেলুলোজ, আদার পার্টস, কিছু লিগনিন, সুবেরিন, ফ্ল্যাভোনয়েড প্রত্যেকটা জমতে শুরু করে। দিস রেজাল্টস দ্য ফরমেশন অফ প্রাইমারি সেল ওয়াল। তোমরা সেল ওয়াল ফরমেশন এর আগে বলে দিয়েছি, তোমরা জানবে। নাও সাইটোকাইনেসিস হ্যাপেন্স। মাইটোসিস accomplish not only this segregation of duplicated chromosome into daughter nuclei, karyokinesis, but the cell itself is divided into two daughter cells, easily ব্যাপার এগুলো জানো, by separate process called cytokinesis. এখানে একটা সেপারেট প্রসেস, কিন্তু অ্যানিম্যাল সেলে দিস ইজ নট দ্য সেপারেট প্রসেস, কারণ অ্যানিম্যাল সেলে বারবার বলছি একটা সেম টাইম হয়ে যায়, কখন? যখন টেলোফেজ হয় তখনই হয়ে যায়, বাট প্ল্যান্ট সেলে এটা একটা সেপারেট প্রসেস হয়, অ্যাট দ্য এন্ড অফ হুইচ সেল ডিভিশন ইজ কমপ্লিটেড। সেল ডিভিশন কমপ্লিট হওয়ার পরে একটা সেপারেট ফেজ হিসেবে প্ল্যান্ট সেলে সাইটোকাইনেসিসটা হয়। ইম্পর্টেন্ট কিছু ম্যাটেরিয়াল আমাদের মনে রাখতে হবে। দ্য রেট অফ মাইটোসিস ডিক্রিজেস উইথ ইনক্রিজ অফ এজ, এজ যত বেড়ে যাবে তত মাইটোসিসের রেটও কমে যাবে। ইম্পর্টেন্ট, ইট ইজ ট্রু ফর এভরি অর্গানিজম ইনক্লুডিং plants and animals including human being. Term prophase, metaphase, anaphase, telophase proposed by Trosberger, এগুলো তোমাদের এর আগেই বলে দিয়েছি একদম প্রথমের দিকে, মনে রাখবে। The interzonal spindle fibers are pushed, the chromosome pushing and pulling কথাটা আগেই বলে দিয়েছি, pushing material and to the opposite pole of the pole, so they also known as pushing body. pushing body কাকে বলা হয় মনে রাখবে, ইন্টারজোনাল ফাইবারকে পুশিং বডি বলা হবে। এক্সট্রা আরেকটা নলেজের মধ্যে পাবো, দ্য কেমিক্যাল হুইচ সিভিয়ারলি এফেক্টস মাইটোসিস অ্যান্ড দে স্টপস দ্য মাইটোসিস কল মাইটোসিস মাইটোটিক পয়জন। তাদের কয়েকটি মাইটোটিক পয়জনের নাম তোমরা রাখবে, তার নাম রাইবোনিউক্লিয়েজ, আরএনএএস বলা হয়। রাইবোনিউক্লিয়েজ ইনহিবিট দ্য প্রসেস অফ মাইটোসিস, বাট মোস্ট ইম্পর্টেন্ট যেটা অনেক এক্সামে আসে,
মাস্টার্ড গ্যাস, কেন এটা সর্ষের তেলের মতো দেখতে একটা গ্যাস, যেটাকে আমরা বিভিন্ন রকম ওয়ার বা যুদ্ধের সময় ইউজ করা যায়, যেটা কাঁদানে গ্যাস বলতে পারি আমরাকে। ইট কজেস দ্য ফ্র্যাগমেন্টেশন অফ ক্রোমোজোম। যদি কোনোভাবে মাস্টার্ড গ্যাস ইউজ করা যায় তাহলে পুরো সেলের কন্ট্যাক্টে নাকের মধ্যে গিয়ে যায়, তাহলে মাইটোসিস প্রসেসটা খুব ডিস্টার্ব হয়ে যায়, এইভাবে আমাদের বডিকে পয়জনিং করে দেয়। কারণ বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড ওয়ারগুলোতে, বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, কিছুটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এই মাস্টার্ড গ্যাস খুব ইউজ করা হয়েছিল। যে মাস্টার্ড গ্যাসের যদি খুব বেশি পরিমাণে এক্সপোজারে চলে আসে তখন অর্গানিজম মানে তাদের মরে অবধি যেতে পারে, তাদের ডেথ হয়ে যায়, এটা মনে রাখবে। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটাকে আমি মনে করব সেটার নাম কলচিসিন, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। কলচিসিনের নাম রাখবে। ইট এফেক্টস দ্য মেটাফেজ অফ মাইটোসিস, দ্য মেটাফেজ অফ মাইটোসিস। কলচিসিন মেটাফেজ পার্টটাকে, কোনটা, ওই যে সেন্টার পার্টে যখন থাকে মেটাফেজ প্লেট সেন্টারে যখন অ্যারেঞ্জ হয় সেই জায়গাটাতে অ্যারেঞ্জ করে দেয়, অর্থাৎ তাকে সেন্টার পার্টে অ্যারেঞ্জ হতে দেয় না। সো কলচিসিন যদি আমরা একটা সেলের মধ্যে অ্যাপ্লাই করে দিই তাহলে মাইটোসিস যে সেল ডিভিশনটা সেটা রুকে যায়, আটকে যায়। এবং তারপরে মাইটোসিস কি করে, কলচিসিনের একটা গুড এফেক্ট আছে। অনেক সময় অনেক রকম এমব্রায়ো আছে যেগুলোকে যদি আমরা ছেড়ে রেখে দিই এবং এমব্রায়োকে যদি ক্যারি করি এক জায়গা থেকে এক জায়গায়, তখন আমাদের পার্শিয়াল টাইমের জন্য সেলকে রেস্ট্রিক্ট করে রাখতে হয়। কেন? ওই যে মাঝখানে মেটাফেজ প্লেটটা যেখানে আসছে তখন মেটাফেজে অ্যারেঞ্জ করতে দেয় না, না করলে কিছুক্ষণের জন্য সেল অ্যারেস্ট হয়ে থাকে বা সেলের কোনো কাজ হয় না। সেভাবে কলচিসিনকে অ্যাপ্লাই করে দিয়ে বিভিন্ন ধরনের পিউপা, লার্ভা, এই যে পার্টগুলোকে, এগুলোকে অনেক জায়গায় তোমরা ইউজ করতে পারা যায়। কারণ দেখবে যখন কোনো রকম সিল্ক ইন্ডাস্ট্রিতে যখন কোনো ছোট ছোট গুটিগুলোকে নিয়ে যাওয়া যায়, সেই গুটিগুলো যখন মেটামরফোসিস করতে থাকে অ্যাট দ্য টাইম অফ ওয়ে, যখন এক জায়গা থেকে যে ক্যারি করছে বড় বড় বাসে, ট্রাকে বা কোথাও, তখন তার মাঝখানেই তারা মাইটোসিস প্রসেসটা কন্টিনিউ জারি রেখে আলটিমেটলি তারা যখন ওই কোকনগুলো ফেটে যায় তখন আর সিল্ক প্রোডাকশনটা হয় না। তখন কলচিসিন অ্যাপ্লাই করে দিয়ে ওই সেল ডিভিশনকে আটকে দেওয়া হয়। তাহলে অ্যাট দ্য টাইম অফ ক্যারিং যখন ওরা নিয়ে যাওয়া হচ্ছে তখন মাইটোসিসটা স্টপ থাকছে, যেখানে গিয়ে পৌঁছচ্ছে সেখানে গিয়ে তারা অ্যাকচুয়ালি মাইটোসিসটা আর করতে দেওয়া যায় না, মেটামরফোসিস হয় না, যাতে অনেকগুলো কোকুন আমরা নষ্ট না হয়ে যায়। কারণ মনে রাখবে বম্বিক্স মরি বা এই ধরনের যে সিল্ক প্রোডাক্ট প্রডিউসিং যে মথ আছে তাদের যে কোকুনগুলো ইনট্যাক্ট থাকা মানে তাদের থেকে গুড কোয়ালিটির থ্রেড বেরোবে। আর যদি সেগুলো কেটে ফেটে বেরিয়ে যায়, মনে করো 100টা কোকুন এক জায়গা থেকে এক জায়গায় নেওয়া হচ্ছে, সেখানে গিয়ে এগুলো 50টা কোকুন কেটে মথ বেরিয়ে গেছে, তাহলে ওই 50টা লস হয়ে গেল। কারণ সেটাকে আটকে রাখবার জন্য আমরা অনেক সময় এইভাবে করে কোনো কলচিসিনকেও ব্যবহার করে। এরকম অনেক জায়গায় এই কলচিসিনের ব্যবহার আছে যেটা মাইটোসিসকে আটকে দেয়, সেই জন্য মাইটোটিক পয়জন এদেরকে বলা হয় মাইটোসিসকে। মাইটোজেন, স্যার মাইটোজেন কাকে বলা হয়? যেগুলো মাইটোসিসকে জেনারেট করে, যেটা প্রমোট করে। গ্রোথ হরমোনস মাইটোসিসকে প্রমোট করে, দে আর কল্ড মাইটোজেন, মাইটোসিসকে প্রমোট করে। ইনসুলিন, থাইরক্সিন, জিবেরেলিন, এগুলো প্ল্যান্ট হরমোনস, অল দ্য হরমোনস স্যার, দে জেনারেলি মাইটোসিসকে সব সময় এরা বাড়িয়ে দেয়। দেন সাইটোকাইনিন, অক্সিন, ভেরি ইম্পর্টেন্ট হরমোন, অ্যান্ড অলসো টেম্পারেচার। টেম্পারেচারটা যদি অপটিমাম বা ঠিক মতো থাকে তবেও সেটা মাইটোজেন বলা হয়, বিকজ দিস ইনক্রিজেস দ্য রেট অফ মাইটোসিস। এছাড়া আছে স্টেরয়েড হরমোনস অ্যান্ড স্টেরয়েডস, ভেরি ইম্পর্টেন্ট। স্টেরয়েডস তোমরা জানো, স্টেরয়েডের একটা এনহ্যান্সিং অ্যাক্টিভিটি আছে। দেন লিম্ফোকাইনিন, ইম্পর্টেন্ট। এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর ইজিএফ, ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্লেটেলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, পিডিজিএফ, প্লেটেলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর। এটাকে প্রয়োগ করতে হয় যখন প্লেটেলেটের কাউন্ট কমে যায় ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে, তখন এরা মাইটোসিসকে এনহ্যান্স করে বা সেল ডিভিশনকে এনহ্যান্স করে। মনে রাখবে মাইটোজেন, দিজ আর কল্ড মাইটোজেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাইটোজেন, মাইটোটিক পয়জন কলচিসিন, আর মাইটোজেন তার অপোজিট, দিস প্রমোট মাইটোসিস। Spindle can be observed with the help of polarizing microscope. Polarizing microscope এর ক্ষেত্রেও স্পিন্ডিলটাও দেখা যায়, কিন্তু ইন জেনারেলি স্পিন্ডিল দেখা যায় না। এর আগে যে ছবিটা দেখিয়েছিলাম সেখানে স্পিন্ডিলকে ভালো দেখা যাচ্ছিল না, কিন্তু যখন পোলারাইজিং মাইক্রোস্কোপ আসবে
তখন আমরা ইজিলি স্পিন্ডল ফাইবারগুলোকে দেখতে পাবো। এগুলো এক্সট্রা নলেজ। মাইটোসিস অ্যান্ড ক্যান্সার, এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট নোট তোমাদের দিয়ে রাখছি। এরপরে অনেক ডিজিজ রিলেটেড গল্প থাকবে, তার সঙ্গে এটা রিলেটেড পার্টটা একটু তোমাদের ডিসকাস করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হয়ে যাবে। কারণ মাইটোসিস আর ক্যান্সার অনেকটা একই জিনিস। বিকজ ক্যান্সারে কি হয়, আনকন্ট্রোলড সেল ডিভিশন হয়, বাট নর্মাল মানুষের ক্ষেত্রে সেটা কন্ট্রোলড সেল ডিভিশন হয়ে যায়। দেখো আগে ছবিটা দেখে নাও, এটাকে বলে মেটাস্টেসিস, অর্থাৎ কোনো জায়গায় যদি টিউমার ফর্মেশন হয়, দেখো এই যে টিউমার হয়েছে, আনকন্ট্রোল সেল হয়েছে, কিন্তু সেই টিউমারের যদি ব্লাড ভেসেলটা ফেটে গিয়ে সেই ধরনের আনকন্ট্রোল সেলগুলো ব্লাড ভেসেল দিয়ে গিয়ে গোটা বডিতে ছড়িয়ে পড়ে, তখন সেটাকে মেটাস্টেসিস বলা হয়, যেগুলো ক্যান্সারের স্টেজ 1, 2, 3, 4 বেড়ে যায়, এবং তখন কোনো ধরনের থেরাপি, কেমোথেরাপি সেটা কাজে আসে না। তো কাজে মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। এই যে দেখো মেটাস্টেসিস হয়ে গেছে বা ছড়িয়ে গেছে, আলটিমেটলি গোটা বডিতে ছড়িয়ে গিয়ে ক্যান্সারকে একেবারে নো অ্যান্সারের কন্ডিশনে নিয়ে যায়, টিউমার সেল সার্কুলেট করে যায়। দেখো এবার ইনফরমেশনগুলো তোমাদের একটু দিয়ে নিই, বিকজ এটা তোমাদের সিলেবাসে এখানে নেই, কিন্তু ক্লাস 12-এ আছে। যদি যারা আমার কাছে পড়বে তারা ক্লাস 12-এ ক্যান্সার পড়বে, সেই পার্টটাকে তখন শর্ট করে বলা যাবে। এই পার্ট থেকে একটু জেনে নাও, একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি। দেখো মেটাস্টেসিস, ক্যান্সারাস সেল গ্রোথ ব্রেক্স অ্যাওয়ে ফ্রম দ্য প্রাইমারি টিউমার অ্যান্ড স্প্রেড টু দ্য আদার অর্গান। কারণ সেলগুলোর মধ্যে ওই সিডিকে, সিডিকে এবং কাইনেজ, যাদের মধ্যে সাইক্লিন, মনে রাখবে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এবং সাইক্লিন, এদের উপরে কন্ট্রোল করে ফেলা যায়, করে ফেলে বলে কারা, অঙ্কোজিন করে, কার্সিনোজেন করে, এরা যদি করে ফেলে, তারপরে p53 জিন সেটা যদি নষ্ট হয়ে যায়, তখনই টিউমারটা গ্রো করতে শুরু করে। তোমরা জানো এরা ছড়িয়ে পেরে কোথায় চলে যায়, এরা আলটিমেটলি চলে যায় তারা লিম্ফ্যাটিক সিস্টেমে অ্যান্ড ব্লাড স্ট্রিমে চলে যেতে শুরু করে। লিম্ফ্যাটিক সিস্টেমে যাওয়ার পরেই বডিতে আরও ক্যান্সারাস গ্রোথ করে দেয়। টাইপস অফ ক্যান্সারের মধ্যে দু একটা ইনফরমেশন দিয়ে দিই, বিকজ ক্যান্সারের কথা বলছি। কার্সিনোমা জানো 85% অফ ক্যান্সার, বিকজ স্কিন ক্যান্সার, যেটা স্কিন রিলেটেড, স্কিনে অর্থাৎ বাইরে থেকেই টিউমার ফর্মেশন দেখা যায়। অর্গান লাইক স্কিন, নার্ভ, মেমব্রেন, এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সারগুলো টিউমার ফর্ম হলে তাই আমাদের খুব প্রিকশনে থাকতে হয়, মনে রাখবে। দেন সার্কোমা, দ্য ক্যান্সার অফ মাসেল সেল, বোন, ব্লাড, কানেকটিভ টিস্যু, যাকে সার্কোমা বলা হয়, ঠিক আছে, 2% অফ দ্য ক্যান্সার। দেন লিম্ফোমা, লিম্ফ্যাটিক সেলস, এগুলোতে হয়ে যায়। কেন লিম্ফ্যাটিক, আমাদের যে বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার, সেটাও কিন্তু অনেকটা এই লিম্ফোমার মধ্যেই পড়ে, তোমরা এগুলো জেনে রাখবে। দেন লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার, ব্লাড ফর্মেশন ইস্যু হয়ে যায়, ব্লাড সেল নাম্বার ম্যাক্সিমাম বাড়তে শুরু করে, এটাও একটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে আমাদের। সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটায় সেটা হচ্ছে দেন মেলানোমা, স্কিন ক্যান্সার, অর্থাৎ মেলানিন ফর্মেশনের ক্ষেত্রে তৈরি হয়ে যায় স্কিন ক্যান্সার। অনেকে এটা শুরু হয় সেতি বা সাদা রঙের যে স্কিন হয়ে যায়, সেখান থেকেও আমরা দেখতে পাই। ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো দিয়ে দিলাম। সানশাইন, ইউভি রে ইজ দ্য সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট কজেটিভ ফ্যাক্টর অফ অল স্কিন ক্যান্সার। আমাদের যারা সান রেতে বেশি থাকে, বিশেষ করে ওজোন ডিপ্লেশন, তোমরা জানো যে আমাদের বিভিন্ন প্রোটোকল আছে, সেই প্রোটোকলে আজকে আমাদের ওজোন লেয়ার যে ডিপ্রেশন আছে সেটাকে কমানোর জন্য মন্ট্রিয়াল প্রোটোকল তোমরা জানো, যেখানে বলা হয়েছে যে আমাদের যে প্রোডাক্টগুলো আমাদের আর্থে আছে, যারা ওজোন লেয়ার ডিপ্লিটিং যে কেমিক্যাল সেগুলোকে তৈরি করে, তার মধ্যে সিএফসি একটা অন্যতম আছে, এসি, ফ্রিজ, এগুলো থেকে বেরোয়। অর্থাৎ এই ধরনের প্রোডাক্ট তৈরি করা বন্ধ করতে হবে এবং সেগুলোকে অল্টারনেটিভ কিছু দিয়ে, যেগুলো ওজোন লেয়ার ডিপ্রেশনে কোনো রোল নেই, সেই সমস্ত প্রোডাক্ট বের করতে হবে, যেটা মন্ট্রিয়াল প্রোটোকলে বলা হয়েছিল। কেন, সেখানে ওজোন লেয়ারটা যদি ডিপ্লিট করে যায়, তাহলে সেখান থেকে ইউভি রে ঢুকে আসবে, ইউভি রে স্কিন ক্যান্সার করে দিতে পারে, কার্সিনোমা করে দিতে পারে। দিস টু ক্যাটাগরিজ অফ জিন ড্রাইভ কার্সিনোজেন্স আর অঙ্কোজিনস। এই দুটো ছাড়াও এরপরে অঙ্কোজিন বলে একটা জিন আছে, অঙ্ক মিনস ক্যান্সার, অঙ্কোলজি মানে স্টাডি অফ ক্যান্সার। অঙ্কোজিনস, দিস আর দ্য ক্যান্সার জিনস, অঙ্কোজিন ক্যান্সার জিন বলা হয়, দ্য রেসপন্সিবল ফর দ্য প্রপার্টিস অফ হুইচ কজেস ক্যান্সার। দেন আরেকটা ইম্পর্টেন্ট আছে রিপ্রেসার জিন আর টিউমার সাপ্রেসার জিন। তার টিউমার সাপ্রেসার জিন, যেটা p53 জিন বলেছিলাম, সেটাও যদি সাপ্রেস করে যায় বা সেটা যদি ইনঅ্যাক্টিভ মিউটেটেড করে যায়, ভালো লোকটাকে যদি ইনঅ্যাক্টিভ করে দেওয়া যায়, তাহলেও ক্যান্সার করে দিতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট ক্যান্সারের জানো তোমরা, এই জায়গাটাও
ইম্পর্টেন্ট নোট দিয়ে রাখি, কারণ এটা মাইটোসিস রিলেটেড, তো সেজন্য এই যে ক্রোমোজোমগুলো যখন নিজেদের মধ্যে সেপারেট করছে বা অনেক অন্য ধরনের কারণে, বিশেষ করে কার্সিনোজেনের প্রভাবেও একটা ইম্পর্টেন্ট ক্রোমোজোম, মনে রাখবে ক্রোমোজোম নাম্বার 9 অ্যান্ড ক্রোমোজোম নাম্বার 22, এই দুটো ক্রোমোজোম ইনভলভ হয়ে থাকে, 9 অ্যান্ড 22, 9 এবং 22, 9 অ্যান্ড 22। কারণ এটা হিউম্যানের ক্ষেত্রে হয় বলে হিউম্যানেরটা তোমাদের বলে দেওয়া হচ্ছে। হিউম্যানে কতগুলো ক্রোমোজোম পেয়ার আছে? 23 পেয়ার্স, 9 পেয়ার ক্রোমোজোম। এখানে কিন্তু 9th নয়, এখানে 9 এর একটা ক্রোমোজোম নয়, 9 এর যে দুটো পেয়ার থাকবে, অর্থাৎ 9 এর একটা পেয়ারে আমরা ক্রোমোজোমগুলোকে এরপরে আমরা ইডিওগ্রাম এগুলো দেখতে পাবো। ইডিওগ্রাম মানে ক্রোমোজোমগুলোকে সাজিয়ে রাখা, তাদের ফটোগ্রাফ করা, তাকে আমরা ইডিওগ্রাম বলি। ক্যারিওটাইপ হচ্ছে অল দ্য ক্রোমোজোমের পুরো ফ্রম ফার্স্ট টু 23rd পেয়ার সবকটাকে যদি সাজিয়ে রাখা যায় তাকে ক্যারিওটাইপ বলা হয়। সেই ক্যারিওটাইপ করলে দেখা যাবে 1 না, 2 না, 3 না, 4 না, 5 না, 6 না, 7 না, 8 না, 9, 9, 9, 9, 9, 9, 9 and 22, 22, 22 and 22, এই দুটো ক্রোমোজোম ইনভলভ করে। 22 নম্বর ক্রোমোজোম, 22 নাম্বার ক্রোমোজোম যেটা পেয়ারে থাকে সেটা সবচেয়ে ছোট ক্রোমোজোম হয়। মনে রাখবে কি হয়, এই ক্রোমোজোমের মধ্যে এই দুটো পার্ট, এই যে ছোট্ট একটি পার্ট আছে, একটা ছোট্ট পার্ট, একদম ছোট্ট পার্টটাকে কি করে দেখাই তোমাদের? রেড পার্ট করে দেখাই। এই যে ছোট একটা পার্ট সেটা টুকরো হয়ে যায়, কেটে যায়, কেটে গিয়ে এই 22 নম্বর পার্ট যেটা আছে ঠিক এখানে একটা ছোট পার্ট আছে, এই দুটো পার্ট নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে নেয়। এক্সচেঞ্জ করে নিয়ে দেখো কালার দুটো কিভাবে মিলে গেল। এই যে 9th ক্রোমোজোমের মধ্যে এটা কিন্তু অ্যাড হয়ে গেল, 9th ক্রোমোজোমের মধ্যে দিস ইজ অ্যাডেড ক্রোমোজোম। আবার যেটা 22 নম্বর ক্রোমোজোমে সেই যে 9 পার্টটা ছিল সেই পার্টটা এখান থেকে খুলে গিয়ে সেটা গিয়ে কোথায় চলে গেল? দেখো এখান থেকে চলে এখানে গিয়ে জুড়ে গেল, এখানে গিয়ে এটা জুড়ে গেল, জুড়ে গিয়ে ক্রোমোজোমটা কেমন শেপের হয়ে গেল। মনে রাখবে দিস ক্রোমোজোম অ্যাকচুয়ালি দিস 22nd ক্রোমোজোম, যেটা 22nd ক্রোমোজোম বলা হয়, দিস ক্রোমোজোম অ্যাকচুয়ালি ইজ কল্ড ফিলাডেলফিয়া ক্রোমোজোম। ভেরি ইম্পর্টেন্ট, 22 নম্বর ক্রোমোজোম, কারণ ম্যাক্সিমাম ক্যান্সার কজিং এটাতে হয়। যে ফিলাডেলফিয়া ক্রোমোজোম, যেটাকে সিএমএল ক্রোমোজোম বলা হয়, এই ক্রোমোজোমটার জন্য আমাদের মাইটোসিসটা আনকন্ট্রোলড হয়ে যায়, মাইটোসিস আনকন্ট্রোলড হয়ে যায়, সেল ডিভিশনটা আনকন্ট্রোলড হয়ে যায়, যার জন্য ক্যান্সারের সৃষ্টি হতে পারে। এটা কিন্তু একটা জেনেটিক কজ, এই জায়গাটা খেয়াল করতে হবে। আবার আরেকটা অন্য একটা হয়ে থাকে যেটা লিম্ফোমার ক্ষেত্রে দেখা যেতে পারে, লিম্ফয়েড ক্যান্সারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেখানে 8 and 14 নাম্বার ক্রোমোজোমে ঠিক সেম ঘটনা হয়, তাদের মধ্যে ক্রোমোজোমের যে পার্ট সেটা ইন্টারচেঞ্জ করে যায় অ্যাট দ্য টাইম অফ মাইটোসিস, আনকন্ট্রোল কার্সিনোজেনের প্রভাবে বা ইউভেরিয়ার প্রভাবে। দেখো দুটো পার্ট পোর্শন, যে ব্লুটা আমাদের এই যে ব্রাউনের সঙ্গে এখানে অ্যাড করে গেছে, আবার ব্লু এর সঙ্গে ব্রাউন পার্টটা অ্যাড করে গেছে, তার জন্য এখানেও একটা অ্যাবনর্মালিটি দেখা যায় ক্রোমোজোমের। এই অ্যাবনর্মালিটির জন্য আবার ক্যান্সার হয়ে থাকে, সেটা লিম্ফোমার ক্ষেত্রে হয়। ক্যান্সার কিছু স্টেজ আছে, খুব ভয়ঙ্কর অবস্থা, সেটা তোমাদের জেনে নিতে হবে, জেনে রাখলে খুব ভালো হয়। চেঞ্জেস ইন বাওয়েল অর ব্ল্যাডার হ্যাবিটস, বাওয়েল মানে হচ্ছে অর্থাৎ তাদের স্টুল ফর্মেশনে বা স্টুল করাতে একটু প্রবলেম দেখা দিতে পারে। আর শোর দ্যাট ডাজ নট হিল, কোনো একটা জায়গায় কোনো একটা কেটে টেটে গেছে, সেটা সহজে সেরে যাচ্ছে না। দেন আনইউজুয়াল ব্লিডিং ডিসচার্জ, আনইউজুয়াল ব্লিডিং হয়ে যেতে পারে কোথা দিয়েও কোনো বডি থেকে। থিকেনিং অফ পাম্প অফ ব্রেস্ট অর এলসওয়্যার, যে কোনো জায়গায় ব্রেস্টে হতে পারে, হ্যাঁ, একটা পাল্প বা ছোট ছোট কুণ্ডলী মাংসপেশির মতো দেখা দিতে পারে, এটাও ইম্পর্টেন্ট একটা নোট মাথায় রাখতে হবে। দেন ডিগ্রেডেশন অফ ডিফিকাল্টি অফ সোয়ালিং, গিলতে অসুবিধা হয়ে যায় অনেক সময়, এগুলো কিন্তু ওয়ার্নিং কিছু সাইন, এগুলো থেকে আমাদের এগুলো বুঝতে হয়। দেন অবভিয়াস চেঞ্জ ইন ওয়েট, ওয়েটটাও চেঞ্জ হতে শুরু করবে হঠাৎ করে, কমে যেতে পারে বা খুব বেড়েও যেতে পারে। কমে যাওয়াটাই একটু বেশি দেখা যায় আমাদের মধ্যে যত এই ধরনের কার্সিনোমা দেখা যায়। দেন ন্যাগিং কাফ অ্যান্ড হর্সনেসনেস, অর্থাৎ গলার স্বরের পরিবর্তন, আওয়াজের পরিবর্তন হয়ে যেতে পারে, এগুলো কিছু ওয়ার্নিং সাইন ক্যান্সারের। ডিফারেন্স বিটুইন মাইটোসিস অ্যান্ড মিওসিস, এই জায়গাটাও তোমাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। মাইটোসিস কিরকম, 2n থেকে 2n, দেন আবার 1n 1n বিশেষ এটা হয়ে যাবে, এবং 1n এটা হচ্ছে মিওসিসের ক্ষেত্রে, মাইটোসিস নয়, এই পার্টটা মিওসিস। মিওসিসের ক্ষেত্রে প্রত্যেকটা সেল কি হয়ে যাবে, অনলি n n n ছিল 2n হয়ে গেল n, এই n এ কনভার্ট করে ছিল 2n হয়ে যাবে n, অর্থাৎ হ্যাপ্লয়েড হাফ অফ দ্য নাম্বার অফ ক্রোমোজোম, ক্রোমোজোম ডিপ্লয়েড বিকাম হাফ, সবসময় হাফ হবে,
হ্যাপ্লয়েড হাফ, তাই জন্য অল দ্য মিওসিস ইজ কল্ড রিডাকশনাল ডিভিশন, ইকুয়েশনাল ডিভিশন নয়। বাট মাইটোসিস, যেটা আমরা এতক্ষণ কম্পেয়ার করলাম, দেখলাম, তাদের বলা হয় ইকুয়াল ডিভিশন, অর্থাৎ 2n ছিল, still 2n, still new daughter cells are 2n in nature. সো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। যেখানেই সেলের ক্রোমোজোম নাম্বারকে তুমি যখন সেম রাখা হবে, তোমাদের যদি কোথাও বলা যায় আনইভেন নাম্বার, অর্থাৎ এন নাম্বার বলে দেওয়া হয়েছে একটা যে কোনো অড নাম্বার, ইভেন নয় অড নাম্বার, 17 ক্রোমোজোম বলা হয়েছে, 17 থেকে আফটার মাইটোসিস, যদিও 17 হবে না, সেক্ষেত্রে ইভেন নাম্বার হবে। মিওসিসের ক্ষেত্রে তার সেটা হাফ হয়ে যাবে, কোনো কিছু মনে রাখবে। বা যে কোনো ক্রোমোজোম নাম্বার যদি ধরো 17 বলে দেয়, 17 কোথায়? হ্যাপ্লয়েড সেলে, হতেই পারে হ্যাপ্লয়েড সেলে 17 নাম্বার ক্রোমোজোম আছে, 17টা হ্যাপ্লয়েডে, সেটা গিয়ে যদি মাইটোসিস হয় তার মধ্যে, কারণ হ্যাপ্লয়েড সেলের থেকে আবার এন থেকে এনই হয়, অর্থাৎ 17 থেকে 70 হবে, ইকুয়াল ডিভিশন, সেটা মাইটোসিস হবে। কিন্তু কখনো কোনো মিওসিস কোনো অড নাম্বারে গিয়ে মিওসিস হয় না। ধরো অড নাম্বার, আমি 17 নাম্বার ক্রোমোজোম কারোর কাছে আছে, এটা পসিবল নয়, কারণ ডিপ্লয়েড অর্গানিজমেই একমাত্র মিওসিস হয়, হাফ হয়ে যেতে হবে। কারণ 17কে যদি আমি হাফ করি তখন সেটা তো কোনোটা ভায়াবল নয়, সেখানে সবসময় ইভেন নাম্বার আসবে, মিওসিস ইভেন নাম্বার আসবে। আর মাইটোসিস যদি সেটা হ্যাপ্লয়েড গ্যামেট সেল হয়, সেটা অড নাম্বারেও পসিবল আছে, ইভেন নাম্বারও পসিবল, তো অবশ্যই অড নাম্বারও পসিবল, বিকজ এন নাম্বার অড নাম্বারও আসতে পারে। 17 মনে করো কোন একটা অড নাম্বার যেটা হ্যাপ্লয়েড সেলে আছে, সেটার উপরেও মাইটোসিস হতে পারে, ইকুয়াল ডিভিশন হতে পারে। ইকুয়াল ডিভিশন হলে দ্য সেল ক্রোমোজোম নাম্বার উইল বি 17। আর যদি একটা ইকুয়াল নাম্বার আমাদের যেমন 46, সেটা 46টা 46ই থাকবে। আবার আমাদের মধ্যে হ্যাপ্লয়েডও হয়, তাই 46 বিকাম তার হাফ 23, এইভাবে গ্যামেট সেল প্রডিউস করে। আমরা মিওসিসের ক্ষেত্রে এটা পুরোটা দেখাবো এরপরে।